আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি সাথে আছি দেলোয়ার দুলাল। আমি একজন বিসিএস ক্যাডার, শিক্ষা মন্ত্রণালয়ে আছি। এখন দেখো আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যে বাংলা ব্যাকরণে খুবই চর্বিত চর্বণ একটি কনটেন্ট, সেটার নাম কি? সমাস। একটা কথা আছে, সমাস শিখতে লাগে ৬ মাস। আসলে এত লাগে না। আমরা ২ ঘন্টা সময়ে আশা করছি সমাস শিখতে পারবো। আমরা শুধুমাত্র তোমাদের দেখাবো কিভাবে শিখতে হবে আর তোমরা সেটা পরিশ্রম করে শিখে নিবে। তাহলে দেখো, এই যে সমাস লেকচার 1, তাহলে এটা যদি লেকচার 1 হয় তাহলে নিশ্চয়ই বুঝতে হবে আমাদের আরেকটা লেকচার আছে, সেটা লেকচার 2। আজকে আমরা আলোচনা করব লেকচার 1 নিয়ে। সমাসের গুরুত্ব দেখো, সকল ইউনিভার্সিটিতে তুমুল গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং গুচ্ছ, সবকটার গুরুত্ব খুবই বেশি। সুতরাং এটাকে এড়িয়ে যাওয়া যাবে না। পাশাপাশি তোমরা দেখে এসেছো যে ইন্টারমিডিয়েটেও কিন্তু সমাস আছে। প্রথমে আমরা চলে আসি, সমাস গঠন প্রক্রিয়ায় 5টি উপাদান আবশ্যক, খুবই ইম্পর্টেন্ট। এগুলো উপাদানের পাশাপাশি প্রতীতি বলা হয়। অর্থাৎ সমাস পড়তে হলে আমাদের এই 5টি বিষয় খেয়াল রাখতে হয়। কি আমরা খেয়াল রাখি দেখো, সিংহ চিহ্নিত আসন, এইটা হচ্ছে, এই শব্দটাই আমরা ব্যবহার করি। রাজা কোথায় বসে আছেন? সিংহাসনে বসে আছেন। এই যে রাজা সিংহাসনে বসে আছেন, এটাকে আমরা বলি সমস্ত পদ। আমরা বানানে পড়েছি, এখানে একটা বিষয় আমাদের সতর্ক থাকতে হবে। এই সিংহাসনটা আমি একসাথে লিখি। যেমন ধরো আমরা পড়ছি নীলকর, অনেকে নীলকর এভাবে আলাদা লেখে। সমাস কখনো আলাদা লেখা যায় না, সমাসের মাঝখানে কখনো স্পেস রাখা যায় না, একত্রে লিখতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে, সমাসে কখনো স্পেস থাকে না। তাহলে এটাই হচ্ছে সমস্ত পদ। যখন আমরা এটাকে পুরোটা অর্থটা বলি, এই অর্থটাই সিংহাসন। অর্থ কি? সিংহাসন অর্থ হচ্ছে সিংহ চিহ্নিত আসন। তোমরা ছোটবেলা দেখেছো ওই রাজারা যে বসে থাকে, যেখানে হাত রাখে, এই হাতের 2টা হাতল, হাতলের সামনে কিন্তু সিংহের মাথা থাকে। তো যেই যে সিংহের মাথা থাকে, এই জন্য এটাকে বলা হয় সিংহ চিহ্নিত আসন। এই যে সিংহ চিহ্নিত আসন পুরোটাকে আমরা কি বলি? ব্যাস বাক্য বলি। এই যে ব্যাস বাক্য, তাহলে ব্যাস বাক্যের মধ্যে এখানে কয়টা মিলে ব্যাস বাক্য? এই পুরোটা মিলে হচ্ছে ব্যাস বাক্য। আর প্রত্যেকটা আলাদা। এটা একটা পদ, সমসমান পদ, এটা একটা সমসমান পদ, এটা একটা সমসমান পদ। তাহলে এইভাবে সমসমান পদ প্রত্যেকটা আলাদা হয়। এটা হচ্ছে পূর্বপদ আর আসনটা হচ্ছে পরপদ। এখানে কোন পদের অর্থ প্রদান? রাজা সিংহের উপর বসে আছেন না আসনের উপর বসে আছেন? রাজা আসনের উপর বসে আছেন, সুতরাং এটি পরপদের অর্থ প্রধান। তাহলে এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাসের উপাদান কয়টি? সমাসের উপাদান 5টি। এখন এখানে একটা বিষয়, আমরা সমাস কেন পড়ি? কেন আমরা সমাস পড়ি সেটা আমাদের বুঝতে হবে। সমাস যদি আমরা না পড়তাম তাহলে আমাদের ভাষা কি হয়ে যেত? জটিল হয়ে যেত। এখন আমি বলছি রাজা সিংহাসনে বসে আছে, সমাস না থাকলে কি হতে জানো? বলতে হতো রাজা সিংহ চিহ্নিত যে আসন, সে আসনের উপর বসে আছেন। কত জটিল হয়ে যেত, ঠিক না? তারপর সমাস যদি না থাকতো, এখন সমাসের কারণে আমরা বলছি আমাকে আয়কর দিতে হবে। আর যদি সমাস না থাকতো তাহলে আমার কি বলতাম জানো? আমাকে আয়ের উপর কর দিতে হবে। এখন আমরা ডাইরেক্ট মৌমাছি বলছি, সমাস না থাকলে বলতে হতো মৌ আশ্রিত যে মাছি, মৌ সংগ্রহ করে যে মাছি। এখন ডাইরেক্ট তুমি বলছো আমি রেলগাড়িতে চড়ে ঢাকায় এসেছি। আর যদি সমাস না থাকতো তাহলে তোমাকে বলতে হতো রেলের উপর চড়ে যে গাড়ি, সেই গাড়িতে করে আমি ঢাকায় এসেছি। তাহলে পুরো বিষয়টাই সমাস না থাকলে কি হয়ে যেত? অত্যন্ত হাস্যকর হয়ে যেত। এখন আমরা ডাইরেক্ট কৃষ্ণকে বলছি পীতাম্বর। এখন যদি পীতাম্বর আমরা সমাসের কারণে বলছি, সমাস না থাকলে আমাকে বলতে হতো পীতম্বর যার, ঠিক না? গণেশকে আমরা কি বলছি? গজানন। গজের ন্যায় আনন যার। সমাস থাকার কারণে ডাইরেক্ট গণেশকে আমরা গজানন বলতে পারছি। সমাস না থাকলে আমাকে বলতে হতো গজের ন্যায় আনন যার। এখন তুমি তোমার প্রিয়তমাকে কত সুন্দর বিউটিফাই করতে পারছো, তুমি ফুলকুমারী। আর যদি সমাস না থাকতো তোমাকে বলতে হতো তুমি ফুলের ন্যায় এক কুমারী। তোমার কর কমলের ন্যায়। এখন ডাইরেক্ট বলে দেই কর কমল। তোমার চরণ পদ্মের ন্যায়। এটা না বলে আমরা ডাইরেক্ট বলে দেই চরণ পদ্ম। তাহলে সমাস আমাদের ভাষাকে কি করেছে? সুন্দর করেছে। সবচেয়ে বড় কথা, ছোট করেছে। যেহেতু সমাস আমাদের বড় বাক্যকে ছোট করেছে, তাই সমাসের একটা অর্থই হচ্ছে সংক্ষিপ্তকরণ। তাহলে আমরা পেয়ে গেলাম, সমাসের একটা অর্থ আমরা পেয়ে গেলাম সংক্ষিপ্তকরণ বা সংক্ষেপণ। তাহলে সমাসের একটা খুবই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে সংক্ষেপণ, ঠিক না? অনেক বড় কথাকে সে কি করে দেয়? ছোট করে দেয়। যেমন রাজা সিংহ চিহ্নিত যে আসনে বসে আছেন, রাজা সিংহাসনে বসে আছেন। তাহলে দেখো, সিংহ চিহ্নিত যে আসন, কয়টা পদ পাইলাম আমরা? 4টা পদ পাইলাম। কিন্তু আমি যখন সিংহাসন বললাম তখন সেটা কয় পদ হয়ে গেল? 1 পদ। তাহলে সমাসের আরেকটা অর্থ কি বলতো? একপদীকরণ।
সে অনেকগুলা পদকে এক পদে রূপান্তর করে, ঠিক না? একটা জিনিস আমরা দেখতে পাই যে এরকম বড় জিনিসকে ছোট করে সমাস শিখলাম, আরেকটা দেখলাম বড় জিনিসকে ছোট করে সন্ধি। তাহলে এই দুইটাই ছোট করে, তবে সন্ধি হচ্ছে দুটি বর্ণের মিলন ঘটায়, আর সমাস হচ্ছে দুটি পদের মিলন ঘটায়। এটা একটু মাথায় রাখবে। তাহলে সমাস হচ্ছে পদের মিলন আর সন্ধি হচ্ছে বর্ণের মিলন। এখন দেখি সমাসের প্রকারভেদ। সমাসের প্রকারভেদ 6 প্রকারেই, 6 প্রকার হইলেও এই প্রকারভেদ নিয়ে অনেক মতান্তর আছে, বুঝতে পেরেছ? কারো কারো মতে সমাস 4 প্রকার, কারো কারো মতে সমাস 5 প্রকার, কারো কারো মতে সমাস 6 প্রকার। এখন যদি আসে যে ভাইয়া আসলে কোনটা অ্যান্সার দিব, 6 প্রকারই দিও। তাহলে সমাসের যে প্রকারভেদগুলোকে আমি যদি তোমাকে রিক্যাপ করি বা সামারাইজ করে দেই, তাহলে এভাবে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো সমাসকে আমরা ভাগ করতে পারি প্রধান সমাস, এই ক্যাটাগরিতে একটা, আবার আরেকটা আছে অপ্রধান সমাস, এই ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে? প্রধান সমাসটাই হচ্ছে কারো কারো মতে 6 প্রকার, কারো কারো মতে 4 প্রকার 5 প্রকার, তাই আমরা 6 প্রকারই কি ধরে নিলাম প্রধান সমাস 6 প্রকার। কি কি সেটা আমরা জানি, সংক্ষেপে আমি লিখছি। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু অনেকে মনে করে মারামারি, কিন্তু দ্বন্দ্ব শব্দের অর্থ মারামারি নয়। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিল বা সম্পর্ক, এটা একটু মাথায় রাখবা। আরেকটা সমাস আমরা পাই দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব দ্বিগু কর্মধারয় সমাস। 4 নাম্বার আমরা একটা সমাসকে পাই তৎপুরুষ সমাস। 5 নাম্বার একটা সমাস আছে বহুব্রী সমাস। 6 নাম্বার হচ্ছে তোমার অব্যয়ভাব সমাস। তাহলে এই 6টা সমাসকে আমরা পাই। অপ্রধান সমাসগুলো আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। তোমরা দেখেছো কিছু সমাস আছে নিত্য সমাস, আমরা এখানে একটু কম পড়বো, তারপর একটু সংক্ষেপে একটি দেখিয়ে দিই। কিছু শব্দ আছে অন্তর থাকে শেষে, এই যে যেমন ধরো দেশান্তর। দেশান্তর মানে কি? দেশান্তর মানে হচ্ছে তুমি এই দেশ থেকে ইন্ডিয়া চলে গেছো, অন্য দেশে চলে গেছে, এই দেশে নাই, সেটাই তো দেশান্তর। বেশ বাক্য সহজ, অন্য দেশ, আদার্স কান্ট্রি, অন্য দেশ, ইংলিশে এটাকে বলা হয় আদার্স কান্ট্রি, দেশান্তর। আরেকটা, তোমরা যারা মেয়ে মানুষ আছো, তোমাদের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, তোমরা থাকো মনে করো এই হচ্ছে বাবার ঘরে চিরকাল তুমি বড় হও, কিন্তু কিছুদিন পর চলে যাও কার ঘরে? জামাইয়ের ঘরে। তাহলে তোমার হয় গৃহান্তর, মানে তুমি অন্য গৃহে চলে গেছো, আদার্স হাউসে তুমি চলে গেছো, অন্য গৃহেও। তোমাদের আরেকটা ঘটে, সেটা হচ্ছে রূপান্তর। তোমরা যখন ইয়েতে যাও, বিয়ের সময় পার্লারে যাও, তখন মাইন্ড করো না, একটু কালো হয়ে ঢুকো, সাদা হয়ে বের হও, তাহলে ওটা হচ্ছে অন্য রূপ, মানে রূপান্তর। এই যে তোমার রূপান্তর ঘটলো, এই যে যখন আমরা একটা জিনিস থেকে আরেকটা ট্রান্সফরমেশন ঘটে, সেটাকে আমরা বলি নিত্য সমাস। অন্য দেশ দেশান্তর, অন্য গৃহ গৃহান্তর, অন্য রূপ রূপান্তর, অন্য কাল কালান্তর, অন্য যুগ যুগান্তর, এগুলো নিত্য সমাস। তবে এগুলো অপ্রধান সমাস। আরেকটা অপ্রধান সমাস আছে, সেটা হচ্ছে প্রাদি সমাস। এই প্রাদি সমাসটার মধ্যে পরফলা চেনা যায়, তোমরা ইন্টারমিডিয়েটে দেখেছো, পরফলা থাকলে সেটা প্রাদি সমাস হয় বেশিরভাগ ক্ষেত্রেই। এগুলো আসলে শব্দের মধ্যে শব্দের ভেরিয়েশন করে। যেমন ধর একটা লোক ঘন্টায় এতটুকু দৌড়ায়, একটা লোক ঘন্টায় এতটুকু দৌড়ায়, তাহলে এই দুটার মধ্যে একটা আমার পার্থক্য করতে হবে না? তাহলে গতির চাইতে যার বেশি গতি তাকেই তো আমরা বলি প্রগতি, ঠিক না? তাহলে গতি যদি আমার স্পিড হয়, তাহলে প্রগতি হবে আরো বেশি স্পিড, মোর স্পিড। ব্যাস বাক্য হয় কিভাবে দেখো, এই প্র একটা অর্থ আছে, এই প্রগতি এভাবে লিখলেই কিন্তু আমাদের প্রগতি হয়ে যায়। আরও একভাবে এটা ব্যাস বাক্য করা যায়, সেটা হচ্ছে এর একটা অর্থ আমরা দিয়ে দিলাম বন্ধনী দিয়ে। শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট। প্রকৃষ্ট মানে কি? প্রকৃষ্টকে ইংলিশে বলা হয় দ্য বেস্ট। যার গতি সবচেয়ে বেশি, দ্য বেস্ট স্পিড যার, তাকে আমরা বলি কি? প্রগতি। এই থাকলে প্রাদি সমাস মোটামুটি বেশিরভাগই চেনা যায়। থাকলে দুই একটা আছে, দিয়ে অব্যয়ভাব সমাস হয়, কিন্তু তে প্রাদি সমাস, এটাই সাধারণত আমরা প্রাইমারি আইডিয়া নিতে চাই। তাহলে গতির চাইতে বেশি হইলে সেটাকে আমরা কি দ্য বেস্ট স্পিড বলতে পারি, সেটা হচ্ছে প্রকৃষ্ট গতি। বুঝে গেলাম। এরপর দেখো আমরা এখানে আবার মাঝে মাঝে দেখি এই যে প্রভাব আছে, প্রকৃষ্ট ভাব আছে, প্রণাম আছে, ঠিক না? এইভাবে আর কি। ওকে, তাহলে প্রাদি সমাস, অপ্রধান সমাস, আমরা এখানে বেশি সময় ব্যয় করব না। আর সৌমিত্র শেখর স্যার তার বইয়ের মধ্যে একটা সমাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন, সেটা হচ্ছে সুপসুপা সমাস। তো এটা শুনলে আমার হাসি পায়, আমার এই স্যুপের কথা মনে পড়ে যায়, মনে হয় যে একটু স্যুপ খাই। এই সুপসুপা সমাসের বৈশিষ্ট্য হচ্ছে, যেমন ধরো একটা শব্দ আছে ভূতপূর্ব, এই সুপসুপা সমাসগুলোকে আবার হচ্ছে সবাই তোমার অনেকে বলতে চান এগুলো সব তৎপুরুষ সমাস হবে। তাহলে সুপসুপা সমাসের সাথে কার সম্পর্ক আছে? তৎপুরুষের সম্পর্ক আছে, এটা একটু মাথায় রাখবা। এই ভূতপূর্ব শব্দটা
আমি তোমাকে দেখিয়ে যাই, ভূত পূর্ব। তাহলে এটা ব্যাস বাক্য হয় পূর্বে ভূত, পূর্বে মানে আগে, আর ভূত মানে ঘটেছে এরকম ঘটনা। এই যে দেখো, যেহেতু এখানে এই কারটা চলে এসেছে তাই এটা তৎপুরুষের সাথে সম্পর্ক আছে, তাহলে সুপসুপার সাথে কার সম্পর্ক আছে? তৎপুরুষের সম্পর্ক আছে। আমি এখানে লাইন টেনে দিয়ে দিলাম। যদি অপশনে সুপসুপা না থাকে তাহলে সেটা তৎপুরুষ সমাস হবে। এখন ভূতপূর্ব, এটার মানে আবার অনেকে বুঝে না। একটা জিনিস মাথায় রাখবা, আমরা ভাষা বলি, যা কিছু বলি তার সবকিছু হচ্ছে মানে, অর্থাৎ অর্থটা কি, মানেটা জানাই হচ্ছে মূল জিনিস। সমাসের নাম জানাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে শব্দটা আছে এই শব্দটার মানে কি। তোমাকে বললো মৌমাছি, মৌমাছির মানে কি সেটা বোঝাটাই বেশি ইম্পর্টেন্ট। তোমাকে উপজেলা বললো অব্যয়ভাব সমাস, এটা তো ম্যাটার না, ম্যাটার হচ্ছে উপজেলার মানে কি, উপকূল মানে কি, উপকণ্ঠ এর মানে কি। আমি যথাবিধি চেষ্টা করিব এই যথার অর্থটা কি সেটা জানা হচ্ছে মূল। তাহলে সমাসের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে সমাসের নাম জানা না অর্থ জানা। তাহলে মাথায় রাখবে অর্থ জানা। এটাও পরীক্ষায় আসে, সমাস আমরা কেন পড়ি, সেটা হচ্ছে সমাস নির্ণয়ের জন্য নাকি অর্থটা আইডেন্টিফাই করার জন্য। তাহলে অবশ্যই অবশ্যই অ্যান্সার দিবা অর্থটা আইডেন্টিফাই করার জন্য। এখন বলতে পারো যে ভাইয়া সমাসের সাথে অর্থের কি এমন সম্পর্ক আছে। এই যে দেখো, বললো তার তরকারি আলুনি, এখন তোমাকে তো আলুনি শব্দের অর্থটাই বুঝতে হবে। আবার বললো মেয়েটি লজ্জায় আরক্ত হয়ে গেল, তাহলে এই আরক্ত শব্দের অর্থটা তো আমাকে বুঝতে হবে। প্রপিতামহ বললো, এখানে প্র এর অর্থ কি, পিতামহের অর্থ কি সেটা তো আমাকে বুঝতে হবে। আসমুদ্র হিমাচল, এই আসমুদ্র হিমাচলের অর্থ কি সেটা তো আমাকে বুঝতে হবে। তাহলে অর্থটাই হচ্ছে মূল জিনিস। গজানন কি, গণেশ, সেটা বুঝতে হবে। দশানন কি, রাবণ, সেটা বুঝতে হবে। ত্রিনয়ন কার, দেবী দুর্গার, সেটা বুঝতে হবে। ত্রিনয়না, ত্রিনয়ন শিবের, ত্রিনয়নাকার দেবী দুর্গার, সেটা বুঝতে হবে। পীতাম্বর কে, কৃষ্ণ, বুঝতে হবে। মৎস্যগন্ধা কে, মৎস্যের ন্যায় গন্ধ যার, মৎস্যগন্ধি, এই মৎস্যগন্ধা আসলে কে, মৎস্যগন্ধা হচ্ছে তোমার সত্তাপতি, জানতে হবে। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে যে জানা, জানাটাই মূল উদ্দেশ্য। বুঝতে পেরেছো? তাহলে আমরা নাম আমরা পড়ি, ইউনিভার্সিটিতে আসে যে কোন সমাসের কি নাম, কিন্তু নামের চাইতে আমাদের বেশি ফোকাস দিতে হবে অর্থ, এই সমাসের অর্থ কি, যেটাকে আমরা কি বলি বলতো, ব্যাসবাক্য বলি। তাহলে এই পূর্বভূত এটা আমার বুঝতে হবে। ধরো তুমি তোমার গ্রাম থেকে সর্বপ্রথম ডাবিতে চান্স পেয়েছো, তাহলে তুমি যদি একমাত্র প্রথম ব্যক্তি হও, ফার্স্ট ইউ, তুমি হচ্ছে ফার্স্ট পার্সন। আরেকটা হইতে পারে তুমি সেকেন্ড পার্সন, তাহলে দুইটা ঘটনায় ঘটতে পারে। তুমি যদি ফার্স্ট পার্সন হও তাহলে তোমার এই সাফল্য অভূতপূর্ব সাফল্য, এর মানে হচ্ছে তোমার আগে আর কেউ ডাবিতে চান্স পায় নাই তোমার গ্রাম থেকে, তাহলে সেটা হবে অভূতপূর্ব, তুমি ফার্স্ট পার্সন হইলে। আর তুমি যদি সেকেন্ড পার্সন হও তাহলে তোমার এই সাফল্য হচ্ছে ভূতপূর্ব, মানে তোমার আগে একজনের ঘটেছে। পূর্বভূত মানে হচ্ছে আগে এই ধরনের ঘটনা ঘটেছে, আর অভূতপূর্ব মানে হচ্ছে আগে এই ধরনের ঘটনা কখনোই ঘটে নাই। এই আছে ঘটনা। তুমি ধরো বিবাহ করেছো, একটা বিবাহ করেছো, তাহলে তোমার এই সাফল্য হচ্ছে অভূতপূর্ব। আর তুমি যদি দুইটা বিয়ে করো তাহলে তোমার এই সাফল্য হচ্ছে ভূতপূর্ব, মানে আগেও একটা করছি। তুমি জীবনে প্রথমবার কারো নাম শুনেছো, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে অশ্রুতপূর্ব, এর আগে জীবনে শুনি নাই। আর জীবনে সেকেন্ড টাইম তার নাম শুনেছো, তাহলে সেটা হবে শ্রুতপূর্ব, মানে আগেও আমি শুনেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি না? সমাস কিভাবে 4 প্রকার হয়, 5 প্রকার হয়, 6 প্রকার হয়, সেটা আমাদের এখন বুঝতে হবে। এই অর্থের প্রাধান্যের দিক থেকে এই ঘটনাটা ঘটে। একটা শব্দের আমরা জানি পূর্বপদ থাকে, পরপদ থাকে, উভয়পদ থাকে, উত্তরপদ থাকে। যেমন ধর একটু আগে আমরা বললাম সিংহাসন শব্দটাই আমি বললাম, তাহলে রাজা কোথায় বসে আছেন? নিশ্চয়ই রাজা আসনের উপর বসে আছেন। এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। তাহলে আমি এখানে দেখতে পেলাম এই যে রাজা আসনে বসে আছেন, এটির অর্থ কি? পরপদের অর্থ প্রদান। তাহলে পরপদের অর্থ প্রদান কোন সমাস? এটা হচ্ছে কর্মধারয় সমাস। এই যে পরপদের অর্থ প্রদান, ঠিক না? আবার দেখো, তোমার জীবনে কার দরকার? বাবা মা, শুধু বাবাকে দরকার, নাকি তোমার মাকে দরকার, নাকি তোমার দুইজনকে দরকার? এখন তুমি বললা না আমার বোধ দরকার, দুইজনই দরকার। তাহলে দেখো, দুইজনেই যদি তোমার দরকার হয়, দুইজনেই যদি এই বাক্যটার মধ্যে দুইজনেই যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে তো সেটা দ্বন্দ্ব সমাস হয়ে যাবে, কারণ এটা উভয় পদের অর্থ প্রদান। এই যে উভয় পদের অর্থ প্রদান দ্বন্দ্ব সমাস, মায়ে এবং ঝিয়ে, মায়ে ঝিয়ে দুজনেই গুরুত্বপূর্ণ, বাবা মা, ছেলে মেয়ে, ঘরে বাইরে সব গুরুত্বপূর্ণ। দুইটা পদের যখন অর্থ প্রদান তখনই সেটা হয়ে যায় কি? উভয় পদের অর্থ প্রদান। এবার আবার দেখো, পূর্বপদের অর্থ প্রদানও আছে। পূর্বপদের অর্থ প্রদান কিভাবে আমরা একটু দেখি। ধরো আমি এখানে লিখলাম উপগ্রহ, অথবা আমি লিখলাম
উপনদী। এখন তুমি কোথায় ফোকাস করবা? কারণ উপনদী মানে কি তুমি নদীতে ফোকাস করবে না উপতে ফোকাস করবে, এটা আমাদের বুঝতে হবে। অব্যয়ভাব সমাস। দেখো, এটা যদি পূর্ণাঙ্গ নদী হয়, এটা যদি একটা পূর্ণাঙ্গ নদী হয়, তাহলে উপনদী হচ্ছে ছোট একটা অংশ যেটা নদীর মধ্যে এসে ঢুকেছে। তাহলে এটা নদীর মধ্যে ঢুকেছে, এটা হচ্ছে উপনদী। আর এটা হচ্ছে মূল নদী। তাহলে নদী আর উপনদী তো এক কথা হইতে পারে না। এখানে উপ দ্বারা কি নির্দেশ করছে? ক্ষুদ্র অর্থ, অর্থাৎ এখানে ফোকাসিং পয়েন্ট হচ্ছে ক্ষুদ্র। তাহলে এখানে যে উপটা ফোকাসিং পয়েন্ট হচ্ছে ক্ষুদ্র, তাহলে এখানে ক্ষুদ্রটার উপর আমাকে বেশি জোর দিতে হচ্ছে। এটি আসলে নদী নয়, এটা হচ্ছে নদীর চেয়ে ক্ষুদ্র। ক্ষুদ্র অর্থে আমাকে বেশি ফোকাস করতে হয়েছে, তাই এটা হচ্ছে পূর্বপদের অর্থপ্রদান। আর পূর্বপদের অর্থপ্রদান কোন সমাস? অব্যয়ভাব সমাস। দেখো, আমরা উপকূলে বসবাস করি, এর মানে কিন্তু আমরা কূলে বসবাস করি না। আমরা কোথায় বসবাস করি? কূলের নিকটে। কূলের নিকটে আমরা বসবাস করি। তাহলে এখানে নিকটে অর্থের উপর বেশি ফোকাস করেছে, পূর্বপদের অর্থপ্রদান, অব্যয়ভাব সমাস। একটু আগে যে আমি বললাম যে গজানন, গজাননের অর্থ তো আমাকে বুঝতে হবে। এখানে গজ হাতিও বুঝায় নাই, মুখও বুঝায় নাই। হাতির মুখ তো এখানে বুঝায় নাই, এটাকে বুঝাইছে হাতির মুখ না বুঝিয়ে গণেশকে বুঝিয়েছে। তাহলে দেখো, পূর্বপদে হাতিও বুঝায় নাই, আননও বুঝায় নাই, তাহলে বুঝাইছে কাকে? গণেশকে। তাহলে অন্নপদের অর্থপ্রদান, অন্নপদের অর্থপ্রদান। আবার আমি একটা শব্দ বললাম, সেটা হচ্ছে চন্দ্র চূড়ায় যার, দুইটা মিলে হইলো কি? চন্দ্রচূড়। তাহলে চন্দ্রও বুঝায় নাই, পাহাড়ের চূড়াও বুঝায় নাই। চন্দ্র আর চূড় কাউকে না বুঝিয়ে ডাইরেক্ট শিবকে বুঝিয়েছে, তাহলে এটাও অন্নপদের অর্থপ্রদান। তাহলে অন্নপদের অর্থপ্রদান কোন সমাসে? বহুব্রী সমাসে। এই তো আমরা দেখলাম। তাহলে অর্থের প্রাধান্যের দিক থেকে সমাস কয় প্রকার? 4 প্রকার হয়ে গেল গা। তাহলে 4 প্রকার কেমনে? পূর্বপদের অর্থপ্রদান এক, অব্যয়ভাব সমাস। পরপদের অর্থপ্রদান এটা অবশ্য বেশি। তাহলে পরপদের অর্থপ্রদান এখানে বললাম 2টা, এই 3টা মিলে একটা হয়ে যাবে। এরপর দেখো, উভয় পদের অর্থপ্রদান এখানে আমরা 3 পাইলাম, অন্যপদের অর্থপ্রদান বহুব্রী সমাস 4 পাইলাম। তাহলে এই হচ্ছে আমাদের অর্থের প্রাধান্যের দিক থেকে সমাস কয় প্রকার? 4 প্রকার। তাহলে এটা কে কার মধ্যে ঢুকবে? এখানে একটা সিকোয়েন্স আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। দ্বিগু সমাস ঢুকে যাবে কর্মধারয়ের মধ্যে। এটা কিন্তু পরীক্ষায় আসে, দ্বিগু সমাসকে কোন ধারায়ের কোন সমাসের অন্তর্ভুক্ত মনে করা হয়? তাহলে দ্বিগু ঢুকে যাবে কর্মধারয়ের মধ্যে। তাহলে দ্বিগু যদি ঢুকে যায় কর্মধারয়ের মধ্যে, তখন সমাস হয়ে যাবে 5টা। তো অনেকে বলেন সমাস 5 প্রকার, তখন দ্বিগুটাকে বাদ দিয়ে দেন। আবার যারা বলেন সমাস 4 প্রকার, তারা বলেন কর্মধারয়েরও দরকার নাই, কারণ কর্মধারয় ঢুকে যাবে তৎপুরুষের মধ্যে। যখন কর্মধারয় তৎপুরুষের মধ্যে ঢুকে যাবে, তখন তো 2 প্রকার মার খাওয়া যায়। 2 প্রকার মার খাইলে আর কয় থাকে? শুধু তৎপুরুষ থাকে, তখন 4 প্রকার হয়ে যায়। তাহলে আমরা বুঝে গেলাম অর্থের প্রাধান্যের দিক থেকে সমাস 4 প্রকার। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি আবার প্রশ্নটা করছি। তাহলে দ্বিগু সমাসকে আমরা কার মধ্যে বিলীন করে দিব? কর্মধারয়ের মধ্যে। দ্বিগু ঢুকে যাবে কর্মধারয়ের মধ্যে, আর কর্মধারয় ঢুকে যাবে তৎপুরুষের মধ্যে, তখন 2টা বাদ পড়ে যাবে, 4 প্রকার সমাস থাকবে। সমাস চেনার উপায়, এই যে চেনার উপায়টা আছে, এই চেনার উপায়টাকে আমি একটু সুন্দর করে তোমাদের কম্পারিজন করে দেই, তুলনামূলক তথ্য দিয়ে দিই, তাহলে আরো সুবিধা হবে। আজকে তো আর আমরা 6 প্রকার নিয়ে আলোচনা করব না, আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? 2 প্রকার নিয়ে। তবে এখানে বিগিনিং এর জন্য আমরা সবই দিয়ে দিলাম। দ্বন্দ্ব সমাস সবচেয়ে সহজ, এটা বোঝা যায়। ওই 2 পদের অর্থের প্রাধান্য থাকে, বাবা মা, মাঝখানে একটা হাইফেনও থাকে, হাইফেন দিলে এমনি দ্বন্দ্ব হয়ে যায়, ঠিক না? তাই আমরা এটা নিয়ে বেশি আলোচনা করবো না। হ্যাঁ, এই যে বাবা মা, এটা দেখেই তুমি বুঝতে পারবে এটা ও এর পরিবর্তে আসে। তাহলে এটা দ্বন্দ্ব সমাস, যেগুলা ও হয়। দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য ও বসে বা এন্ড বসে। দ্বিগু, দ্বি শব্দের অর্থ কি? 2। 2 গু আছে যার, শুনলে খারাপ শোনা যায়, অর্থ বলা যাবে না, আর এই শব্দটা আর উচ্চারণই করা যাবে না। তাহলে দেখো, 2 দেখে আমরা বুঝলাম দ্বিগু শুরুতে একটা কি থাকে? সংখ্যা থাকে। দ্বিগু শুরুতে একটা সংখ্যা থাকে এবং দ্বিগু দ্বারা সমাহার বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া সমাহার কি? সমাহার মানে কি জানো? সমষ্টি। তাহলে দ্বিগু সমাসের বৈশিষ্ট্য হচ্ছে, দ্বিগু সমাসে কি থাকে? সমষ্টি থাকে। আর সমষ্টি কেমনে থাকে সেটা তো আমার একটু প্রমাণ করে দিতে হবে নাকি? সমষ্টি থাকে, যেমন ধরো এখানে একটা রাস্তা, এখানে এই 2টা রাস্তা, এখানে এই 3টা রাস্তা, এখানে 4টা রাস্তা, এই 4টা রাস্তা একখানে মিলে গেছে না? এই মিলে যাওয়াটাকে আমরা বলি সমষ্টি বা সমাহার। 4 রাস্তার সমাহার। এই মিলে যাওয়া বা একত্রে হয়ে যাওয়া, সেটাই মূলত সমাহার বলা হয়। বুঝতে পেরেছো? যেখানে একসাথে মিলে যায়। আবার কি হইতে পারে? এটা এক মাথা, এটা আবার রাস্তার 2য় মাথা, এটা রাস্তার 3য় মাথা। তাহলে এখানে রাস্তার কয়টি মাথা মিলে গেছে? 3টি মাথা একত্রে মিলে গেছে, তাই তে মাথা। এটা একটি দ্বিগু সমাস। তাহলে দেখো, এটা চৌরাস্তা, শুরু হয়েছে কি দিয়ে? চৌ দিয়ে, মানে চৌ হচ্ছে একটা সংখ্যা, তাহলে দ্বিগু সমাস সংখ্যা দিয়ে শুরু হবে এবং শেষে সমষ্টি বা সমাহার বোঝাবে। এখানে তে মাথা, এটাও শুরু হয়েছে কি দিয়ে? দেখো 3 দিয়ে, তাহলে এটা একটি সংখ্যা।
এবং এখানে সমাহার অর্থাৎ একত্রে হয়ে গেছে, ঠিক না? কাশ্মীরে আছে 5টি নদ একসাথে, এর মধ্যে একটা বিখ্যাত নদের নাম হচ্ছে ঝিলং। এই যে পঞ্চনদ যেহেতু একসাথে মিলে গেছে, যেমন এটা একটা নদ, এটা একটা নদ, দুইটা, এখানে একটা নদ, তিনটা, এখানে একটা, চারটা, এখানে একটা, 5টা নদ একত্রে মিলে গেছে, সমাহার হয়ে গেছে, তাই পঞ্চনদের সমাহার পঞ্চনদ। পঞ্চনদ হবে, দীর্ঘ এটা কেটে দিলাম। এই যে সমাহার মানে একত্রে মিলে যাওয়া, তাহলে দ্বিগু সমাসের বৈশিষ্ট্য কি থাকবে? সমাহার থাকবে, আমরা বুঝলাম, আর সংখ্যা থাকে, দ্বন্দ্ব দ্বিগু। এবার আসো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটাকে আমরা কিভাবে চিনতে পারি? কর্মধারয় সমাসটা চেনার জন্য আমাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে, কর্মধারয় সমাসের একটা নাম দিবা, আলাদা একটা নাম দিলাম, সেটা হচ্ছে কি? তুলনা সমাস। আজ থেকে কর্মধারয় সমাসকে আমরা কি নামে রাখবো? তুলনা সমাস। এখন কেন তুলনা সমাস সেটা আমরা একটু খেয়াল করে দেখি। দেখো, কর্মধারয় শুরুতে একটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে উপমান কর্মধারয়। উপমান কর্মধারয়ের মধ্যে তুলনা কিভাবে আসে আমরা একটু দেখি। যেমন ধরো, কাজলের মতো কালো, এই মতো শব্দের অর্থই তো তুলনা। কাজল কালো, তুষারের মতো শুভ্র, তুষার কেমন হয়? শুভ্র হয়, সাদা হয়, তাহলে তুষারের মতো শুভ্র। এই মতো বা ন্যায়, ন্যায় মানেই তো লাইক, লাইক মানেই তো মতো, তাহলে এই যে তুষারের মতো সাদা হয়ে গেল। মরিচের মতো কি হতে পারে? ঝাল। চিনির মতো কি হতে পারে? তোমরাই বলো। চিনির মতো নিশ্চয়ই মিষ্টি হবে, চিনির মতো মিষ্টি। নিমের মতো কি হবে? তাহলে নিমের মতো তিতা হবে। তেঁতুলের মতো কি হবে? তেঁতুলের মতো টক হবে। এই যে তুলনা, তুলনা হইলে উপমান কর্মধারায়। এরপর নারীকে আবার তুমি তুলনা করতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা মূলত নারীবাদী উপমিত কর্মধারায়, এই পুরোটা হচ্ছে নারীবাদী। এটাও তুলনা সমাস। নারীর ছবি একটা দিয়ে দিই, উপমিত মানে নারী, তুমি একটু দূরে নিও। হ্যাঁ, নারী কিভাবে? দেখো, তুমি নারীকে তুলনা করছো, তুমি তোমার প্রিয় তোমাকে তুলনা করো। তোমার মুখ চাঁদের লেহান, শুরু হয়ে গেল তুলনা। তোমার আখি পল্লবের লেখান, অর্থাৎ পল্লবের মতো। লেহান হচ্ছে আঞ্চলিক ভাষা, এমনি বলি, মতো বা ন্যায় বলা যায়। তোমার আখি পল্লবের ন্যায়, তোমার মুখ চাঁদের ন্যায়। চাঁদের ন্যায় না বলে লেহান বলি, আঞ্চলিক ভাষা আর কি। তোমার বাহু, তুমি বাহু ধরলা, তোমার বাহু লতার মতো, এখানেও তুলনা, লতার ন্যায়। তোমার হাত ধরলা, হাত ধরে বললা তোমার করো, তোমার করো কমলের ন্যায়, বা তোমার হাত পদ্ম ফুলের মতো। তুমি তার দেহ ধরলা, দেহ ধরে বললা তোমার দেহ উর্মির ন্যায়, সমুদ্রের ঢেউয়ের ন্যায়। তুমি তার ঠ্যাং ধরলা, ঠ্যাং ধরে বললা তোমার চরণ কমলের ন্যায়, বা চরণ পদ্ম ফুলের মতো। কথাকে তুমি তুলনা দিলা, তোমার কথা অমৃতের ন্যায়, বা তোমার কথা মধুর মতো মিষ্টি লাগে। এই যে তুমি যত পাম্পটি দিলা তুমি তোমার প্রিয়জনকে, এই সব হচ্ছে উপমিত কর্মধারায়, সবকটাই কিন্তু তুলনা আছে। আরেকটা আছে মেটাফোর বা রূপক। মেটাফোর বা রূপক, রূপক কর্মধারা একটা আছে, সেখানেও কিন্তু তুলনা। এখন রূপক কর্মধারায় তুলনা সমাস কেন সেটা আমরা একটু দেখি। রূপক কর্মধারায় তুমি দেখো, এই যে বিদ্যা, বিদ্যাটাকে কিসের সাথে তুমি তুলনা করতে পারো? সাগরের সাথে। বিদ্যার কোনো সীমা নাই, সাগরের সীমা নাই। তুমি প্রেমে পড়েছো নতুন করে, প্রেমটাকে তুমি তুলনা করলা কিসের সাথে? সাগরের সাথে। প্রেমের গভীরতার শেষ নাই, সাগরের গভীরতার শেষ নাই। এই প্রেম যে কত গভীর খুঁজে পাই না তারই তল, একটা গানই আছে। তারপর তুমি আনন্দের, নতুন প্রেমে পড়ে তুমি আনন্দের মধ্যে পড়েছো, আনন্দ সাগর, আনন্দেরও সীমা নাই, সাগরেরও সীমা নাই। কয়দিন পর তুমি সেকা খায়া বেকা হইয়া তুমি কষ্টের মধ্যে ঢুকে গেছো, তুমি বললা বিষাদ সিন্ধু। বিষাদ মানে যন্ত্রণা, সিন্ধু মানে সাগর, তাহলে এই বিষাদও অসীম, সিন্ধুও অসীম। এই যে তুমি বিষাদের সাথে সিন্ধুর তুলনা করলা, তুমি আনন্দের সাথে সাগরের তুলনা করলা। আবার আমরা বিদ্যাসাগর পড়েছি, এখানে সাগর বেশি হয়। এই রূপক কর্ম দ্বারায় সাগরের সাথে তুলনা বেশি হয়। রূপক কর্ম দ্বারায় দেখো আমরা সাগর পেয়েছি, বিদ্যার সাগর, ঠিক না? বিদ্যারও সীমা নাই, সাগরের, বিদ্যার সাগরের সীমা নাই। বিদ্যা ধনও পড়েছি, বিদ্যা এমন এক ধন সারা জীবন কাজে লাগে, ঠিক না? বিদ্যা মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগে, আর ধন সম্পদে তোমার মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগে, এমন মৃত্যুর পরও লাগতে পারে, মৃত্যুর পরও লাগতে পারে, ঠিক না? ওই যে হুজুরদের তুমি খাওয়াইবা, বা কি যেন পণ্ডিতদের তুমি খাওয়াইবা, এতে করে তোমার অনেক সওয়াব হবে। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা দেখলাম এখানেও তুলনা। তাহলে উপমানের তুলনা, উপমিত তুলনা, রূপক কর্মধারয় তুলনা, তিনটাই তুলনা। তাহলে কর্মধারয় সমাসকে আমরা তুলনা সমাস বলতে পারি স্বাভাবিকভাবে। কর্মধারয় সমাস। এরপর তুমি তৎপুরুষ সমাসকে যখন বলবা, তৎপুরুষ সমাসকে আমরা দেখতে পাবো কি? তৎপুরুষ সমাসকে আমরা দেখতে পাবো, এটা হচ্ছে বিভক্তি সমাস। আমি আজ থেকে এটাকে এই নামে পরিচিত করতে চাই তোমাদের সামনে, তৎপুরুষ সমাস বিভক্তি সমাস। এখন বলতে পারো তৎপুরুষ সমাস কেন বিভক্তি সমাস? এটার মধ্যে একটা বিভক্তি থাকেই থাকে। দেখো, এই যে এটা হচ্ছে তুলনা সমাস, ঠিক আছে? আর দ্বিগু সমাসকে তুমি এটার নাম দিতে পারো সমাহার সমাস। কি সমাস? সমাহার সমাস। আর দ্বন্দ্ব সমাস তো ও সমাস, আমরা বুঝলাম ও থাকলে হয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তুলনা সমাস। আর এটা বিভক্তি সমাস। কেন বিভক্তি সমাস সেটা আমি তোমাকে শুরুতেই বুঝিয়ে দিচ্ছি। দেখো, যতগুলা শব্দের মধ্যে বিভক্তি যোগ করতে পারো সবগুলা তৎপুরুষ সমাস হয়। যেমন ধরো, রথ দেখা। রথ দেখা মানে কি? রথকে দেখা। রথ মানে হচ্ছে ওই যে তোমরা রথের মেলায় দেখেছো, রথকে দেখা। কলা বেচা, কলাকে বেচা। কে আছে? কে বিভক্তি, কলাকে বেচা, ঠিক না?
বউ পেটানো, তাহলে তুমি একটা কে বিভক্তি লাগিয়ে দাও, বউকে পিটানো। সে হজ যাত্রা করেছে, তাহলে হজের জন্য যাত্রা করেছে, জন্য আছে, এই যে একটা বিভক্তি জন্য, হজের নিমিত্তে যাত্রা। ঘোড়ার ডিম, এখানে আছে, ঘোড়ার ডিম, ঠিক না? ননির পুতুল, এখানেও আছে, একটা ষষ্ঠী বিভক্তি আছে, তাহলে এটাও কি বিভক্তি আছে, তৎপুরুষ সমাস। তাহলে বিভক্তি থাকলেই তৎপুরুষ সমাস হবে, সুতরাং তৎপুরুষ সমাসকে তুমি বিভক্তি বলবা। জল পূর্ণ, তাহলে জল দ্বারা পূর্ণ, দ্বারা আছে। আবার জলহীন, সেটাও জল দ্বারাহীন। জ্ঞান পূর্ণ, জ্ঞান দ্বারা পূর্ণ। জ্ঞান শূন্য, সেটাও জ্ঞান দ্বারা শূন্য। বিপদ আপন্ন, আমরা পড়েছি বিপদকে আপন্ন, অনেকে বুঝি না বিপদকে আপন্ন, আবার এটা কিভাবে হয়, বিপদকে কিভাবে আপন করা যায়। হ্যাঁ, করা যায়। মাঝে মাঝে কিন্তু তুমি যখন খুব বেশি দুষ্টামি করো, পুংটামি করো, তখন মা কিন্তু বলে যে বিপদকে ডেকে আনিস না। তাহলে বিপদকে আপন করা মানেই তো বিপদকে ডেকে আনা। তাহলে বিপদাপন্ন, বিপদকে আপন্ন। আবার সংকট ডেকে আনা, এটাকে বলা হয় সংকটাপন্ন, সংকটকে আপন্ন। এই সবকটার মধ্যে কে বিভক্তি আছে, অর্থাৎ যেখানে তুমি বিভক্তি লাগাতে পারছো সেটাই কিন্তু তোমার কি সমাস, তৎপুরুষ সমাস। তাহলে বিভক্তি থাকলে সেটা তো তৎপুরুষ সমাস হয়ে যায়। তৎপুরুষ সমাসের পর আমরা একটা বহুব্রী সমাসটাকে আমরা একটু দেখি। বহুব্রী সমাসের কি বৈশিষ্ট্য? বহুব্রী সমাসটা হচ্ছে নানান বৈশিষ্ট্যে ভরা, চেনার উপায়। আমরা যেটা বলছি সেটা হচ্ছে চেনার উপায়। বহুব্রী সমাসে যার কথাটা ব্যবহার করা যায়, এটা হচ্ছে বহুব্রী সমাস চেনার একটা উপায়। আর একটা উপায় হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সিনোনিম থাকে। সিনোনিম মানে তোমরা জানো যে সমার্থক শব্দ, আমি এখানে সিনোনিমই বলে দিচ্ছি। সিনোনিম থাকে। এখন কিসে সিনোনিম থাকে? এই যে দেখো, চন্দ্রচূড়ায় যায়, চন্দ্রচূড়, এটা কার সিনোনিম? শিবের সিনোনিম। শিবের একটা সিনোনিম আছে ত্রিনয়ন, ত্রিনয়ন আছে যা, ত্রিনয়ন শিবের সিনোনিম। শিবের একটা আছে পিনাক পানি, হাতের মধ্যে তার একটা ধনুক থাকে, এই জন্য পানি শব্দের অর্থ হাত, পিনাক শব্দের অর্থ ধনুক, পিনাক পানি, তাহলে পিনাক পানিতে যার, শিবের সিনোনিম। সুতরাং এটা বহুব্রী সমাস। এরপর হচ্ছে তোমরা দেখেছো তার হাতের মধ্যে একটা ডমরু থাকে, ত্রিশূল থাকে, শুল পানি, হাত মানি পানি আর শুল মানি শুল, পানি মানে কিন্তু হাত, খেয়াল রাখবা, আমি লিখে দিচ্ছি পানি শব্দটা, এই যে মূর্ধান্য হবে, আর যেটা জল সেটা দন্তান্য, আর এই পানি শব্দের অর্থ হাত। তাহলে শুল পানি, যার হাতে ত্রিশূল থাকে, ত্রিশূলও তোমরা চিনো, ত্রিশূল এরকম থাকে, এই শুল পানি। তাহলে ত্রিশূল কার হাতে আছে? শিবের হাতে, সুতরাং শুল পানি, শুল পানিতে যার, এটাও বহুব্রী সমাস। দশানন রাবণের সিনোনিম, দশানন যার। গজানন আবার কার সিনোনিম? গণেশের সিনোনিম, তাহলে সেখানে আবার কি বহুব্রী সমাস। তাহলে এখানে আমরা দেখলাম, এবং সিনোনিমগুলো বেশিরভাগই কি ধর্মজাত হয়? সনাতন ধর্ম বা হিন্দু ধর্মজাত হয়। তাহলে হিন্দু ধর্মের প্রাধান্য বেশি থাকে, সিনোনিমগুলো থাকে, এগুলো সব বহুব্রী সমাস হয়ে যায়। মেঘনাদ, আমরা বলেছি মেঘের মতো নাদ যার, সেই মেঘনাদ, সেটাও কিন্তু সিনোনিম, ঠিক না? যদি একটু ব্যতিক্রম আছে, অরিন্দম, অরিন্দমটা আবার যদিও হিন্দু ধর্ম, কিন্তু এটা তৎপুরুষ হয়, অরিকে দমন করেছে যে উপ তৎপুরুষ হয়ে যায়। তো বেশিরভাগ সিনোনিমগুলাই বহুব্রী সমাস। এগুলো হচ্ছে চেনার উপায়। বেশিরভাগ হিন্দু ধর্মগুলো বহুব্রী সমাস। পীতাম্বর আমরা বলেছি পীতম্বর যার, অম্বর মানে হচ্ছে কালার আর পিত মানে হচ্ছে হলুদ। কৃষ্ণ ছোটবেলা হলুদ জামা কাপড় পছন্দ করতো, তাই তার নাম হয়েছে কি পীতাম্বর, পীতম্বর যার। এখানেও হিন্দু ধর্ম আছে, সিনোনিম আছে, তোমরা পড়েছ, ঠিক না? পীতম্বর যার। আমরা দেখেছি শিব একবার কিন্তু বিষ খেয়ে ফেলে, বিষ খাওয়ার ফলে তার কণ্ঠ কি হয়ে যায়? নীল হয়ে যায়, তাই আমরা তার নাম দিয়েছি নীলকণ্ঠ, তার সিনোনিম দিয়েছি নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ। তাহলে আমরা বুঝতে পারলাম বহুব্রী সমাসের বৈশিষ্ট্য হচ্ছে যার থাকে লাস্টে কি সিনোনিমটা একটু বেশি থাকে, হিন্দু ধর্মের প্রাধান্য থাকে, এগুলো হচ্ছে বহুব্রী সমাস হয়ে থাকে। এরপর যে সমাসটা, সেই সমাসটা হচ্ছে অব্যয়ভাব সমাস। এই যত সমাস আছে এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এটা। তাহলে শুরুই হবে অব্যয় দিয়ে। আর কার প্রাধান্য থাকবে? অব্যয়ের ভাবের, অব্যয়ের যে অর্থ, সেই অব্যয়ের অর্থের প্রাধান্য থাকবে বেশি। আর শুরুই হবে অব্যয় দিয়ে। তা অব্যয় বলতে আমরা কি বুঝি? আমরা জানি সমস্ত উপসর্গগুলাই অব্যয়, এই জন্য এটার নাম হয়েছে অব্যয়ভাব সমাস। তাই এটাকে আমি আজ থেকে নতুন নাম দিতে চাই উপসর্গ সমাস। অর্থাৎ জেনারেলি বোঝার জন্য আমরা এই নামে নামকরণ করতে চাই। কিভাবে উপসর্গ? দেখো, যথা সাধ্য আমি চেষ্টা করিব, যথা সাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। আমরা একটা দিই প্রতিদিন, দিন দিন, প্রতিদিন, এই যে দেখো একটা উপসর্গ আছে প্রতিদিন। তারপর আমরা দেই প্রতি বাদ, এই যে বাদের বিপরীত প্রতিবাদ। আবার দেই প্রত্যাঘাত, ঘাতের আঘাতের বিপরীত। আবার দেখি দানের বিপরীত কি পাই আমরা? প্রতিদান, এই যে একটা উপসর্গ আছে। আমরা বলি সে আকণ্ঠ ঋণে, অর্থাৎ কণ্ঠ পর্যন্ত, এই যে একটা উপসর্গ আছে। মরণ, আমি তোমাকে ভালোবাসিব, এই যে মরণ পর্যন্ত, একটা উপসর্গ আছে। লুনি মানে কি? লবণের অভাব, এখানে একটা উপসর্গ আছে। তাহলে উপসর্গ থাকলে সেগুলা কি হয়ে যায়? ওই যে একটু আগে দেখলাম উপনদী আসলে কি বুঝায়? নদী বুঝায় না ক্ষুদ্রকে বুঝায়? ক্ষুদ্র নদী, উপনদী, এটা আছে। এরপর তোমরা পড়েছো উপজেলা, এটা হচ্ছে জেলা সদৃশ, সেটাকে বুঝায়, এই যে উপ আছে। তাহলে অব্যয়ভাব সমাস হচ্ছে অনেকটা উপসর্গ সমাস। উপসর্গ থাকলে অব্যয়ভাব সমাস হয়। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক ধারণা। তাহলে আমার মূল ফোকাসিং পয়েন্ট কোনটা?
কর্মধারয় সমাস, তুলনা সমাস, এটা হচ্ছে মূল ফোকাসিং পয়েন্ট। আর হচ্ছে তৎপুরুষ সমাস, বিভক্তি সমাস। তাই আজকে আমরা এই দুইটাকে বেশি পড়বো, একটা কর্মধারয়, একটা তৎপুরুষ, এই লেকচারে। পরের লেকচারে আমরা আবার বাকিগুলা পড়াশোনা করব। তাহলে দেখি আমরা, দেখো ও দিয়ে কি হবে দ্বন্দ্ব, এটা কেন হয়? মায়ে যে এন্ড ব্যবহার হয়, যে যিনি, যেটি, তিনি দিয়ে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসকে আছে আমরা কি নাম দিয়েছি বলতো? তুলনা সমাস। তুলনা থাকলে সেটা কর্মধারয় সমাস হয়ে যায়। অব্যয়ভাব সমাসকে আমরা কি নাম দিয়েছি? ব্যয়হীন পদ। ব্যয়হীন পদ, ঠিক আছে। অব্যয়ভাব সমাসে জেনারেলি কি থাকে বলতো? জেনারেলি উপসর্গ থাকে। আর যার যাহার যোগ করলে সেটা কি হইতে পারে? বহুব্রী সমাস। আর সমাহার থাকলে বা সমষ্টি থাকলে কি হয়? দ্বিগু সমাস। বিভক্তি সমাস কোনটা? বিভক্তি সমাস হচ্ছে তৎপুরুষ সমাস, বিভক্তি। ঠিক আছে, ওকে। বিভক্তি থাকলে তৎপুরুষ। দেখো বিভক্তি থাকতে পারে, সেটাও তৎপুরুষ। বিভক্তি লোপ নাও পাইতে পারে, সেটাও তৎপুরুষ। এখন আমরা ডাইরেক্ট দেখো, আমরা এই স্লাইডে আজকে আলোচনা করব কর্মধারয় সমাস, আলোচনা করব আর আলোচনা করব হচ্ছে তোমার তৎপুরুষ সমাস। এই দুইটা সমাসই আমাদের আজকে স্লাইডে আছে, কর্মধারয়, তৎপুরুষ, এবং শেষ দিকে আমাদের থাকবে কি? প্রশ্নের উত্তর। এখন এই দুইটা সমাসকে আমি নতুন নামকরণ যেহেতু করেছি, তাই নতুন নামকরণ আগেই নতুন নাম দিয়ে দিই আমরা। এই কর্মধারয় সমাসকে আজ থেকে আমরা কি নামে রাখবো? তুলনা সমাস। তুলনা সমাস এই জন্য আমরা দেখতে পাই এখানে ন্যায় থাকে। ন্যায়ের অপর নাম কিন্তু মতো। ইংলিশে সেটাকে আমরা অ্যাজ লাইক বলি, সিমিলি বলি। ঠিক আছে, ইংলিশে এটাকে সিমিলি বা অ্যাজ লাইক বলা হয়, মাথায় রেখো। আর রূপক কর্মধারয় হচ্ছে মেটাফোর। তারপর আমি তোমাকে বলে দিই, যারা একটু ইংলিশ বুঝতে চাও তাদের জন্য এই দুটো হচ্ছে সিমিলি, এটাও সিমিলি আর এটাও সিমিলি, আর এটা হচ্ছে মেটাফোর। রূপক কর্মধারয়, মেটাফোর। কর্মধারয় সমস্যা জেনারেলি 4 প্রকার দেখা যায়। আরো একটা কর্মধারয় আমরা পাই, সেটা হচ্ছে সাধারণ কর্মধারয়। 5 প্রকার আর কি বলা হয়। একটা পেজ নিয়ে তোমাকে আমি কর্মধারয় বিষয়টা দেখিয়ে দেই। অর্থ সমাস মানে কেন করি আমরা? সমাস অর্থের প্রাধান্যের জন্য। আমি আবারও বলছি, এখন আমরা তোমাকে কর্মধারয় বা তুলনা সমাস দেখিয়ে দিব। হ্যাঁ, তুলনা সমাস, এটা বোঝার জন্য নাম দিলাম তুলনা সমাস বা কর্মধারয় সমাস। হ্যাঁ, কর্মধারয় সমাস বোঝার জন্য এই নাম দিলাম। তাহলে কর্মধারয় 4 প্রকার হইলেও আমরা এখানে একটা কর্মধারয় বেশি লিখবো। 1 2 3 4 5, 5ই লিখি। কারণ একটা কর্মধারয় আছে, সাধারণ কর্মধারয় নাও একটা কর্মধারয় বেড়ে যায়। আগে উপমানটা লিখি, উপমান কর্মধারয়। এরপর হচ্ছে তোমরা এখানে দেখছো যে উপমিত কর্মধারয়, উপমান, উপমিত, এরপর রূপক। এই তিনটার বৈশিষ্ট্য হচ্ছে তুলনা। তাহলে এই তিনটার মধ্যে আমরা তুলনা পাই। এটার মধ্যে আমরা তুলনা পাবো, এটার মধ্যে আমরা তুলনা পাবো, এখানেও আমরা কি পাবো? তুলনা পাবো। তাহলে এই তিনটা তুলনা সমাস। এরপর আমাদের একটা আছে মধ্য পদলোপী। এটাও আমরা নাম থেকেই বুঝতে পারবো। মধ্য পদলোপী কথাটা আমাকে ফোকাস করতে হবে। মধ্য পদলোপী, মাঝখান থেকে একটা পদ বাদ পড়বে। যেমন দেখো, সিংহ চিহ্নিত আসন, কতগুলা কথা, সিংহ একটা, চিহ্নিত একটা, আসন একটা। তো চিহ্নিত তো বাদ পড়ে গেছে, সিংহ আছে, আসন আছে, চিহ্নিত নাই, চিহ্নিত বাইরে গেছে। এই জন্য এটা মধ্যখান থেকে একটা পদ লোপ পেয়েছে, তাই এর নাম হবে মধ্য পদলোপী কর্মধারয়। সবশেষে এখানে একটা কর্মধারয় আমরা দিতে চাই, সাধারণ কর্মধারয়। এই সাধারণ কর্মধারয়টা অনেক এক্সাম্পল দেওয়া আছে, যদিও বইয়ে সাধারণ কর্মধারয় কথাটা লেখা নাই, কিন্তু অনেকগুলো এক্সাম্পল আছে। এখন বলতে পারো যে ভাইয়া এটা কোন এক্সাম্পল? এই যে দেখো, একই ব্যক্তি যখন দুইটা ক্যাটাগরি হয়, যেমন ধরো জজ সাহেব, ব্যক্তি একজন না আলাদা, একই ব্যক্তি। তাহলে একই ব্যক্তি যদি হয়, তাহলে কি তুমি এভাবে বলতে পারবা জজ ও সাহেব আলাদা করা যাবে? আলাদা করা তো যাবে না। বাবা মা তো এক ব্যক্তি নয়, তখন তুমি বলছো বাবা ও মা, তুমি আলাদা আলাদা করতে পারছো। যখন আলাদা ব্যক্তি হয় তখন সেটা দ্বন্দ্ব, যখন একই ব্যক্তি হয় তখন সেটা জজ সাহেব। বিষয়টা আমি একটু দেখিয়ে দিই আরো তোমাকে। সাধারণ কর্মধারয়, জজ সাহেব, সাধারণ কর্মধারয়। তাহলে সাধারণ কর্মধারয়ের সাথে আমাদের একটা কনফ্লিক্ট তৈরি হবে কার? দ্বন্দ্বের। তাহলে এই হচ্ছে আমি দিলাম সাধারণ কর্মধারয়, আর এই হচ্ছে আমি দিলাম দ্বন্দ্ব। দেখো, যখন আমি বলছি বাবা মা, তাহলে এই হচ্ছে আমার বাবা আর এই হচ্ছে আমার মা, তাহলে এখানে কিন্তু আলাদা ব্যক্তি, তখনই সেটা দ্বন্দ্ব হয়ে যায়। কিন্তু এই জজ সাহেবকে কি তুমি আলাদা ব্যক্তি বানাইতে পারবা? কখনোই তুমি জজ সাহেবকে আলাদা ব্যক্তি বানাইতে পারবা না। তিনি একজন ব্যক্তি। যখন একজন ব্যক্তি হয় তখন এই সাধারণ কর্মধারয় ব্যাস বাক্য কি হয়? যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। আচ্ছা, এই জজ সাহেব অত্যন্ত শান্তশিষ্ট। এবার তোমরাই বলো দেখি, এই যে শান্তশিষ্ট আমি লিখলাম, এই শান্তশিষ্ট নিশ্চয়ই একজন ব্যক্তি। একজন ব্যক্তি হওয়ার ফলে হয়ে যাবে যিনি শান্ত তিনি শিষ্ট। আবার ধরো এই জজ সাহেব অত্যন্ত চালাক চতুর। তাহলে যদি চালাক চতুর হয়, একটা মেয়ের কথাই ধরি, অত্যন্ত চালাক চতুর, তাহলে তো একই মেয়েকে বুঝাচ্ছে। তাহলে তো এটাকে আমি দ্বন্দ্ব বানাতে পারবো না। তখন আমাকে বলতে হবে যিনি চালাক তিনি চতুর, চালাক চতুর। বুঝতে পেরেছো? যখন এই একই নামের হয়ে একই ব্যক্তি হয়ে যায়,
তখনই সেটাকে আমরা সাধারণ কর্মধারয় বলি। আরেকটা জিনিস এখানে বাড়ানো যেতে পারে, দ্বন্দ্ব তো লিখছি ঘরে এবং বাইরে, তাহলে এই হচ্ছে ঘর, ঘরে, ও বাহিরে, এ হচ্ছে বাহির গাছপালা, তাহলে এটা তো দ্বন্দ্ব হয়ে যাবে, আলাদা দুইটা জিনিস। জলে ও স্থলে এটাও আলাদা, তাহলে জলে এই যে পানি থাকবে, পানি থাকবে, ও স্থলে, স্থল তো পুরো আলাদা, তাহলে এইগুলো দ্বন্দ্ব। যখন দুটো জিনিসকে আলাদা করা যায় তখন সেটা দ্বন্দ্ব। আর যখন দুটা জিনিস একই ব্যক্তি হয় তখন সেটা সাধারণ কর্মধারয়। তাহলে সাধারণ কর্মধারয় যিনি জজ তিনি সাহেব, সাধারণ কর্মধারয় যিনি শান্ত তিনি শিষ্ট, সাধারণ কর্মধারয় যিনি চালাক তিনি কি চতুর, সাধারণ কর্মধারয়। আবার কিছু আচার আছে, তুমি একটা আচার খাচ্ছ, ওইটাও সাধারণ কর্মধারয় হয়, যদিও বিকল্প আছে। কিছু আচার আছে তুমি খাচ্ছ, ঝালও লাগছে আবার মিষ্টিও লাগছে, তাহলে জিনিস তো একই, তখন বলতে হয় যাহা ঝাল তাহাই মিষ্টি। আবার কিছু চুল আছে দেখবা, কিছু চুল আছে দেখবা যে অর্ধেক পাকা আর অর্ধেক কাঁচা, তাহলে এই চুলটা তো একটা চুল, একটা চুল হলে তো আমরা বলতেই পারি এই যে কাঁচা পাকা আমি লিখলাম কাঁচা পাকা চুল, তাহলে চুল তো একটাই, তাহলে আমরা তো বলতে পারি যাহা কাঁচা তাহাই পাকা, যাহা কাঁচা তাহাই পাকা, কাঁচা পাকা। অর্থাৎ যে জিনিসটাকে আমরা এই যাহা তাহা যিনি তিনি লাগাইতে পারি এগুলো সব সাধারণ কর্মধারায় হয়ে যায়। সাধারণ কর্মধারয়ের আরেকটা সবচেয়ে বড় প্যাটার্ন আছে, এটা সাধারণ কর্মধারায় খুব বেশি কমন পড়ে। সাধারণ কর্মধারয় আমরা দেখাচ্ছিলাম, যশ সাহেব লিখলাম, আরো দু একটা আমি লিখে দিই এখানে, হ্যাঁ। এই যে শান্ত, যিনি শান্ত তিনি শিষ্ট, একই ব্যক্তি শান্ত শিষ্ট। তারপর হচ্ছে আমরা কি বলছিলাম বলতো, চালাক চতুর, যে চালাক সেই চতুর, চালাক চতুর। আবার আমরা একটা আমের কথা বলতে পারি, একটা আম, এই একটা আমে তুমি দেখবা যে কিছুটা উপরে কিছুটা পাকা, নিচে আবার কাঁচা, তাহলে এটাকে কাঁচা পাকা বলা যায়, অর্থাৎ যা কাঁচা তাই পাকা, চুলটাকেও বলা যায় কি। আবার দেখো এটাকে টক মিষ্টিও বলা যায়, এই আমটাই টক লাগে আবার এই আমটাই কি মিষ্টি লাগে, একটুখানি উপরের অংশটা একটু মিষ্টি লাগে, নিচের এই পাশার অংশটা একটু টক লাগে, তাই বলা হয় যা টক তাহাই মিষ্টি, টক মিষ্টি। তবে সাধারণ কর্মধারয়ের সবচেয়ে বেশি যেটা আসে জানো, সেটা হচ্ছে আমরা জানি নাউনের পূর্বে যাহা বসে তাহাই অ্যাডজেক্টিভ, একটা নিয়ম ইংলিশে আমরা শিখেছি। এইটা হচ্ছে সাধারণ কর্মধারয়ের সবচেয়ে বেশি আসে। কিভাবে দেখো, শত শত সমাস তুমি এই নামে তৈরি করতে পারবা। কিভাবে দেখো, আমরা বলতে পারি কীর্তি, তাহলে কীর্তি আমার একটা নাউন, কীর্তির আগে আমি একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম মহাকীর্তি, তাহলে বেশ বাক্য হবে মহতি যে কীর্তি, মহাকীর্তি। এই যে নাউনের আগে অ্যাডজেক্টিভ। নবী একটা নাউন, এই নবীর আগে আমি একটা অ্যাডজেক্টিভ লাগিয়ে দিলাম, মহা লাগিয়ে দিলাম, তাহলে মহা যে নবী, মহানবী, মহান যে নবী। আমি একটা নারীর নাম নিলাম, এই নারীর নাম নেওয়ার পর এখানে এই নারীর আগে আমি একটা কি লাগিয়ে দিলাম, মহা লাগিয়ে দিলাম, মহা নারী, তাহলে মহতি যে নারী। অথবা আমি রানী লাগিয়ে দিলাম, রানী, রানী একটা নাউন, এর আগে একটা মহা লাগিয়ে দিলাম, তাহলে মহতি যে রানী, মহারানী। আবার আমি একটা নাউন নিলাম রাজা, রাজার আগে আমি মহা লাগিয়ে দিলাম, তাহলে কি মহারাজ, মহান যে রাজা, মহারাজ। এখানে একটা জিনিস খেয়াল করা আছে, দেখছো মহান যে রাজা, কিন্তু যখন বেশ বাক্য হয় তখন আবার আকারটা থাকে না, তাহলে হবে মহারাজ। এই সবকটা তাহলে কোন নিয়মকে ফলো করেছে, এই যে নাউন অ্যাডজেক্টিভ এই নিয়মকে ফলো করেছে। তাহলে আমি সাধারণ কর্মধারয় দেখছিলাম নাকি, তাহলে এই যে সাধারণ কর্মধারয় একটা গুরুত্বপূর্ণ আইটেম আমরা দেখলাম, নাউনের আগে যাহা বসে তাই কি অ্যাডজেক্টিভ। এরকম কি আর আছে? হ্যাঁ আছে, প্রচুর আছে। তুমি অর্থ লাগাইলা, অর্থটার আগে একটা অ্যাডজেক্টিভ লাগাই দিলা, তাহলে সৎযোগ অর্থ, দুইটা মিলে কি হয়ে যায়, সদর্থ, দুইটা মিলে সদর্থ হয়ে যায়। কুৎসিত যে আকার, আকার শব্দটা হচ্ছে তোমার, আকার হচ্ছে একটা নাউন, ঠিক না? আচ্ছা আমরা আরো কয়েকটা এখানে লিখে দেই, ভালো করে লিখে দেই, জায়গা কম দেখে কষ্ট করে লিখছিলাম। সাধারণ কর্মধারায়, ঠিক না? এই যে সাধারণ কর্মধারায়, তাহলে আমি এই যে আকারটা দিচ্ছিলাম, এই যে আকারটা তো নাউন, এই যে আকার, আকার হচ্ছে একটা শেপ, আকার, আকারের আগে আমি লাগাই দিলাম কুৎসিত যে আকার, তো কুৎসিত মানে তো খারাপ, ঠিক না? দুইটা মিলে হয়ে যায় কদ, কুৎসিত থেকে হয় কদ, তাহলে কদ যুগ আকার, দুইটা মিলে আমরা সেটাকে বলে দিই কদাকার। এই নাউনের পূর্বে যাহা বসে তাই অ্যাডজেক্টিভ, তাহলে কদাকার, এটা হয়ে গেল আমার সাধারণ কর্মধারায় কদাকার। আবার আচার আছে, আচার মানে কি, আচার মানে হচ্ছে বিহেভিয়ার, মানে আচরণ, এই আচার মানে হচ্ছে বিহেভিয়ার, তাহলে কারো আচরণ যদি ভালো হয় তাহলে সেটাকে আমরা সৎযোগ আচার, দুটা মিলে কি হয়ে যাবে, সদাচার। এই যে এখানে নাউন আর এখানে অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছো? এইভাবে ইচ্ছা মতো তুমি যদি বড় ভাই লেখো, বড় ভাইটাও সাধারণ কর্মধারায়, তাহলে বড় যে ভাই, বড় ভাই, ছোট ভাই, ছোট যে ভাই, মেজো ভাই, মেজো ভাই। তারপর যে তুমি নীল আকাশ লিখেছো, দেখো আকাশটা একটা নাউন, তাহলে আকাশটাকে তুমি একটা অ্যাডজেক্টিভ দিয়েছো, নীল দিয়েছো, তো সন্ধির মাধ্যমে তুমি এটাকে বানিয়ে দিয়েছো নীল আকাশ, তাহলে ব্যাস বাক্য কি হবে, নীল যে আকাশ, নীল আকাশ, ঠিক না? এই যে তুমি জামা কাপড় দিয়ে সারাদিন সাধারণ কর্মধারায় বানাইবা, তুমি বাসায় আছো, তোমার জামা দিয়ে সাধারণ কর্মধারায় বানাইবা, সাদা সাদা জামা, সাদা জামা, কালো জামা, কালো জামা, হলুদ জামা, হলুদ জামা,
বড় ভাই, বড় যে ভাই, ছোট ভাই, মেজো ভাই। তারপর হচ্ছে তোমার ওই কি যেন, এই নীল আকাশ দিলা, তারপর কালো আকাশ দিলা, কালো যে আকাশ, কালো আকাশ সারাদিন, কালো জামা, কালো যে জামা সারাদিন বানাইতে পারবা। গরম জল, গরম যে জল, ঠান্ডা জল, ঠান্ডা যে জল, সারাদিন সাধারণ কর্মধারয় সমাস বানানো যায়। তাহলে সাধারণ কর্মধারয় আমরা আর বেশি আলোচনা করলাম না। আচ্ছা, আরেকটা আমরা বলছিলাম সেটাও কর্মধারয়, এটা হচ্ছে মধ্য পদলোপী। মধ্য মানে কি? মাঝখান থেকে। পদ মানে কি? পদ মানে একটা শব্দ, লোপ মানে কি? বাদ পড়া। তাহলে মাঝখান থেকে একটা শব্দ মাইনাস হবে। যেমন ধরো আমার কথায় লিখলাম দুলাল, তারপর ভাই লিখলাম বা দুলাল স্যার লিখলাম। তাহলে দেখো ব্যক্তি কিন্তু একই, তখন কি হয়ে যায় জানো? যিনি দুলাল তিনি স্যার, এটাও হয়, কিন্তু এটা চাইতে ভালো হচ্ছে দুলাল নামক স্যার, অর্থাৎ আমার নাম কি? দুলাল। তাহলে লাগাইলাম দুলাল নামক স্যার, তাহলে এই মাঝখান থেকে নামক কথাটা বাদ পড়ে গেল। বাদ পড়া, মাঝখান থেকে বাদ পড়ার কারণে এটার নাম হইল মধ্যপদলোপী কর্মধারয়। তাহলে হয়ে গেল দুলাল স্যার, দুলাল নামক স্যার। এরকম হইতে পারে না? কি হইতে পারে? আসলাম ভাই, সিনেমা দেখছিলাম মান্নার, সেই সিনেমার নাম ছিল হচ্ছে আসলাম ভাই। তাহলে আসলাম ভাই তো হইতে পারে আসলাম নামের ভাই। এই যে নামের শব্দটা মাঝখান থেকে বাদ পড়েছে, তাই মধ্য পদ লোপী কর্মধারয় সমাস। আশা করি আমরা এখানে কিছু পার্থক্য বুঝতে পারলাম। এখন আমরা এই বাকি সবগুলাই বললাম, তাহলে আমাদের ইতিমধ্যে কি হইলো? সাধারণ কর্মধারয়টা আমাদের কি হয়ে গেল? শেষ হয়ে গেল, ঠিক না? সাধারণ কর্মধারয় শেষ। তাহলে সাধারণ কর্মধারয় আমরা দুইটা প্যাটার্ন পড়লাম, একটা হচ্ছে যিনি তিনি প্যাটার্ন পড়লাম, আর একটা হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ, এটার ব্যবহার সবচাইতে বেশি, এটা ইচ্ছা মতো তুমি বাড়াইতে পারবা ইত্যাদি, সারা দিন বাড়াইবা এটা। মধ্যপদলোপী কর্মধারয় ইতিমধ্যে দেখলাম আমরা, যেমন আমি আমার নামটাই দিয়েছিলাম, তাহলে সেটা হচ্ছে দুলাল ভাই দেই, যদি একখানে করে ফেলি তাহলে দুলাল নামের ভাই, দুলাল ভাই। আমরা কিছু মন্ত্রীকে দেখতে পাই, সেই মন্ত্রীগুলো হচ্ছে কি? শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। দেখো শিক্ষাটাও নাউন, মন্ত্রীটাও নাউন, এই দুইটাকে একখানে করে দিবা, তাহলে হবে শিক্ষা বিষয়ক মন্ত্রী। বিষয়ক শব্দটা মাঝখান থেকে উধাও হয়ে গেল, শিক্ষামন্ত্রী। এবার যদি আমি শিক্ষামন্ত্রী না দিয়ে সেটা প্রধানমন্ত্রী দিলাম, দেখো এই প্রধানটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই প্রধানটা অ্যাডজেক্টিভ হওয়ার সাথে সাথে এটা হয়ে গেল প্রধান যে মন্ত্রী, এটা কি আর প্রধান বিষয়ক মন্ত্রী বলা যাবে না, তখন বলতে হবে প্রধান যে মন্ত্রী, প্রধানমন্ত্রী, কারণ এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বুঝতে পেরেছো? শিক্ষামন্ত্রী, তুমি যদি মন চাই তুমি যোগাযোগ মন্ত্রী লিখবা, তুমি সেটাও পারবা, তাহলে হবে কি? যোগাযোগ বিষয়ক মন্ত্রী, দুটো মিলে হয়ে যাবে যোগাযোগ মন্ত্রী। এই যে মাঝখান থেকে একটা শব্দ বাদ দিলাম, আয়ের উপর কর, মাঝখান থেকে একটা শব্দ উপর কথাটা বাদ দিয়ে দিলাম, উপর কথাটা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট লিখে ফেললাম, কি লিখে ফেললাম? আয় কর। তাহলে সেটা হয়ে গেল মধ্যপদলোপী কর্মধারয় সমাস, আয়ের উপর কর, আয় কর। ওই যে মৌ সংগ্রহ করে যে মাছি, এই সংগ্রহ করে কথাটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে ডাইরেক্ট আমরা কি বানিয়ে দিলাম? মৌমাছি। মৌ সংগ্রহ করে কথাটা বাদ দিলাম, মাঝখান থেকে বাদ পড়ে গেল, তাই মধ্যপদলোপী মৌমাছি। এরপর আর কি দেখতে চাই? জ্যোৎস্না শোভিত রাত। এটা এমন একটা রাত যেটা চারপাশে জ্যোৎস্না শোভিত, এই জ্যোৎস্না শোভিত যে রাত সেটাকে আমরা বলি জ্যোৎস্না রাত, তাহলে এই শোভিত শব্দটা মাঝখান থেকে বাদ পড়ে গেল। চাঁদ শোভিত যে রাত সেটাকে আমরা কি বলি? চাঁদনি রাত, তাহলে শোভিত কথাটা মাঝখান থেকে কি পড়ে গেল? বাদ পড়ে গেল। মাঝখান থেকে বাদ পড়লেই তো সে মধ্যপদলোপী হয়ে যাবে। সিংহ চিহ্নিত আসন, চিহ্নিত বাদ, চিহ্নিতকে আমরা বাদ দিয়ে দিলাম, তাই হয়ে গেল সে সিংহাসন, মধ্যপদলোপী কর্মধারয়। বুঝে গেলাম না? আচ্ছা, এবার আসো তুলনা। এই তুলনার মধ্যে উপমিতটা হচ্ছে একদম নারী। তুমি তোমার প্রিয় তোমাকে যে তুলনা করবা এটার মধ্যে একটা নারীর ছবি আঁকে রাখবা। এই প্রিয় তোমাকে আমি তুলনা দেওয়া শুরু করলাম। দেখো প্রিয় তোমাকে বললাম তুমি ফুলকুমারী, ফুলকুমারী, তুমি এমন এক কুমারী যে ফুলের ন্যায়, তাহলে বেশ বাক্য হবে কুমারী ফুলের ন্যায়। তার মুখের প্রশংসা আমি করলাম, তোমার মুখ চাঁদের লেহান, তাহলে কি বলবে? মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র। আবার সেটাকে আমরা চাঁদ মুখও বলতে পারি, কি জানো? চাঁদের ন্যায় মুখ। আবার সেটাকে চাঁদ মুখ বলা যায়, চাঁদ বদনও বলা যায়। গান শুনেছিলাম ছোটবেলা, সোহাগ চাঁদ বদনী ধ্বনি, বালা ডান্স করো তো দেখি। তাহলে আমরা তো বলতেই পারি চাঁদের ন্যায় বদন। বদন শব্দের অর্থ ফেস বা মুখ বা কাউন্টিন্যান্স, ঠিক না? তাহলে তার মুখকে আমি ইচ্ছা মতো পাম্পটি দিলাম, পাম্পটি দেওয়ার পর তার চোখ ধরলাম, চোখ ছুঁয়ে বললাম তোমার আখি, তোমার আখি পদ্মের মতো, আখি পদ্মের ন্যায়, আখি পদ্ম। আবার আখি পদ্ম মন বললো না, আবার বললাম তোমার আখি পল্লবের ন্যায়, পল্লব মানে কি? পাতা, আখি পল্লবের ন্যায়। তাকে পাম দিলাম, তার চোখ ধরে। এবার তার ঠোঁট স্পর্শ করো, ঠোঁট স্পর্শ করে তুমি বলবে তোমার অধর মানে কি? ঠোঁট, তোমার অধর পল্লবের ন্যায়, তোমার ঠোঁট পল্লবের ন্যায়। এইসব পাম, একটাও সত্য না, কারণ ঠোঁট কি পল্লবের মতো হইতে পারে? দেখো একটা কলা পাতার চিন্তা করো, একটা কলা পাতা কত বড় পাতা, সেই কলা পাতা ঠোঁট আর কলা পাতা কি এক জিনিস বলো? কিন্তু তুমি তো পাম দিচ্ছ তাকে, এই জন্য আমরা বলছি পাম, এটা কি নয়? সত্য নয়।
সত্য নয়, এটা হচ্ছে নায়িকাকে পাম দেওয়া। একটা নারীকে পাম দেওয়ার জন্য এই সমাজটা তৈরি হয়েছে, শুধু নারীর জন্য। ও না, পুরুষেরও দু একটা আছে। তো সেই হিসাবে নারী পুরুষকে পাম দেওয়ার জন্য এই সমাজটি কি হয়েছে, তৈরি হয়েছে। কোন সমাজটি? উপমিত কর্মধারায়। তুমি বললা তোমার অধর পল্লবের ন্যায়, ঠোঁট থেকে কি বের হয়ে আসে? ঠোঁট থেকে কথা বের হয়ে আসে, কথা কথা। আমি তো বলছি কথা। আমি এক স্টুডেন্টকে প্রশ্ন করেছিলাম ঠোঁট থেকে কি বের হয়ে আসে, সে বলে ভাইয়া স্যাপ বের হয়ে আসে। আমি, আল্লাহ নাউজুবিল্লাহ, ঠোঁট থেকে কি বের হয়ে আসে? কথা বের হয়ে আসে, ঠিক না? তাই বললো তোমার কথা শুনতে মধুর মতো লাগে, কথা অমৃত। তাহলে তোমার কথা অমৃতের ন্যায়, কথামৃত। তোমার কথা অমৃতের ন্যায়, কথামৃত। এবার তুমি তার হাত ধরবা, হাত বাহু, হাতের অপর নাম কি? বাহু। বাহু ধরে বলবা তোমার বাহু লতার মতো সফট। বাহু লতা, তোমার বাহু কিসের মতো সফট? লতার মতো সফট। বাহু লতা, নায়িকার বাহু ধরবা আর বলবা, আবার টান দিয়ে ছিঁড়ে ফেল না। লতা তো টান দিলে ছিঁড়ে যায়, বাহু কি ছিঁড়ে যায়? ছিঁড়ে না তো। এই জন্য আমরা বলেছি উপমিত হচ্ছে কি? পাম, শুধু পাম, মিথ্যার পাম ভরা। বাহু কিসের ন্যায়? লতার ন্যায়। এই বাহুলতাটা বলার পর তুমি আবার তার হাত ধরলা। এই হাত মানে করো, তাই আমরা বলি করতালি। করতালি মানে কি? হাততালি। করো শব্দের অর্থ কি? হাত। তুমি তার হাত ধরলা, হাত ধরে তুমি বললা তোমার করো পদ্ম ফুলের মতো। তাহলে তোমার করো কিসের মতো? কমলের ন্যায়। তোমার হাত কমলের ন্যায়। এরপর তার দেহ ধরবা, আবার উল্টা পাল্টা করো না। তোমার দেহ হচ্ছে উর্মির মতো। উর্মি মানে কি? ঢেউ। তোমার দেহ সমুদ্রের মতো, ঢেউয়ের মতো উঁচু নিচু। এরপর তুমি তার ডাইরেক্ট ঠ্যাং ধরে ফেলো, চরণ। এবার তুমি বললা তোমার চরণ কি? পদ্মের ন্যায়। তোমার চরণ পদ্মের ন্যায়। পদ্মের আরেকটা নাম আছে আমরা জানি, সেটা হচ্ছে চরণ কমল, ঠিক না? চরণ কমলও আছে, চরণ পদ্ম আছে। কমল শব্দের অর্থ পদ্ম। তাহলে তুমি বললা তোমার ঠ্যাং পদ্মের ন্যায়। তুমি যে মেয়েটাকে এত পামপট্টি দিলা, এখন মেয়েটা কি তোমাকে কিছুই বলবে না বিনিময়ে? হ্যাঁ, সে বলবে। সে তোমাকে বলল জান তুমি তো সিংহ পুরুষ। জান কি পুরুষ? সিংহ পুরুষ। অর্থাৎ তুই কি করছো বলো তো? তোমার শেষ লায়নের সাথে তুলনা করলো। বললো তুমি এমন এক পুরুষ যার লায়নের মতো শক্তি আছে। তাহলে জান তুমি কি পুরুষ? সিংহ পুরুষ। এটাকে আবার নরসিংহ বলা যায়, পুরুষ সিংহ বলা যায়, যেভাবেই বলো। পুরুষ সিংহের ন্যায় সেটাও হবে, সিংহের ন্যায় পুরুষ সেটাও হবে। কিছু কিছু বইয়ে আবার সিংহ পুরুষটাকে রূপক কর্মধারয় বলা আছে, কিন্তু জেনারেলি আমরা সিংহ পুরুষকে উপমিতে অ্যান্সার রায় রেখেছি। কিছু কিছু বইয়ে রূপকও বলা আছে, তর্কে যাওয়া যাবে না। বাংলা সাহিত্যে দুটাই, বাংলা ব্যাকরণে দুটা ঘটে মাঝে মাঝে। তাহলে এই যে দেখো, তুলনা তো আমরা পাই গেলাম। এখানে তুলনা আছে, তবে এখানে যেই তুলনাটা আছে সেটা সত্য তুলনা। বইয়ে সেটাকে বলা আছে সাধারণ গুণ বা ধর্ম। এখন সাধারণ গুণ বা ধর্মকে আমরা বলি সত্য তুলনা। সাধারণ গুণ কি, সাধারণ ধর্ম কি? যেমন ধরো চিনির মতো মিষ্টি, তাহলে চিনি তো মিষ্টি হবে ভাইয়া, এটাই তো সত্য। তো এটাই তো সত্য তুলনা। সত্য তুলনা হইলে উপমান, এটাকে আমরা বলি সাধারণ গুণ। চিনির একটা গুণই আছে, সে কি হবে? মিষ্টি হবে। এরপর যদি আমি তোমাকে মরিচ বলি, তাহলে মরিচের মতো ঝাল, তাহলে মরিচ তো ঝালই হয়, সত্য ঘটনা। যদি আমি তুষারের কথা বলি, তাহলে তুষারের গুণ কি বলো তো? তুষার তো সাদা হবে, তাহলে তুষারের মতো শুভ্র। তুলনা আছে, তুষারের মতো শুভ্র সাদা, এটাই তো সাধারণ গুণ আছে। এরপর আমি যদি তোমাকে নিম বলি, তাহলে হবে নিমের মতো তিতা, তাহলে সমাস হবে নিমের মতো তিতা, নিম তিতা। তাহলে নিম তিতা, এটাও তো সাধারণ গুণ বা ধর্ম আছে। আমি যদি তেঁতুলের কথা বলি, তাহলে তেঁতুল হলে তোমরা বুঝতেই তো পারছো, এখানে হবে তেঁতুল টক, তেঁতুলের মতো টক। তুলনা আছে, আবার সাধারণ ধর্ম আছে। তেঁতুলের ধর্ম আছে কি হবে? টক হবে। তাহলে তেঁতুল টক সেটা আমরা পাই গেলাম, ঠিক না? যদি আমি সূর্যের কথা বলি, অরুণের কথা বলি, অরুণ কেমন হবে? লাল হবে। অরুণ রাঙা, তাহলে সূর্যের ন্যায় রাঙা, এটাও সাধারণ গুণ বা ধর্ম আছে। এই সাধারণ গুণ বা ধর্মটাকে আমরা সহজে বলি সত্য তুলনা। এটা হচ্ছে সত্য তুলনা, আর এটা হচ্ছে মিথ্যা তুলনা। এটি সত্য তুলনা, আর এটি হচ্ছে কি তুলনা? মিথ্যা তুলনা। এই দুইটা পার্থক্য আছে। এটা শুধুমাত্র একটা মেয়েকে কি করা? বিউটিফাই করা। তাহলে এই অরুণ রাঙা আমরা উপমান কর্মধারায় চিনলাম, উপমিত কর্মধারায় আমরা কি করলাম? চিনলাম। এই দুইটা কর্মধারায় আমরা চিনে ফেললাম, ঠিক কিনা? চিনলাম কিনা? অবশ্যই অবশ্যই চিনলাম, তাই না? তাহলে এখন আমাদের কি থাকে বলতো? এখন আমাদের থাকে হচ্ছে রূপক কর্মধারায়। রূপক কর্মধারায়টা আমরা কিভাবে চিনবো? এটা হচ্ছে অভেদ কল্পনা নামে একটা কথা থাকে। কি কল্পনা? অভেদ কল্পনা। অভেদ কল্পনা মানে কি? অভেদ মানে কোনো পার্থক্য নাই, কল্পনা মানে হচ্ছে কল্পনা করে নিতে হবে এই দুইটার মধ্যে মিল আছে বা পার্থক্য নেই। এই অভেদ কল্পনাটা বইয়ের ভাষায় বলা হয় রূপক কর্মধারয় অভেদ কল্পনা। কিভাবে? দেখো, বিদ্যার সাথে আমি সাগরের একটা তুলনা করলাম, তাহলে আমার অভেদ কল্পনা কি? অভেদ কল্পনা হচ্ছে বিদ্যা সীমাহীন, সাগর সীমাহীন, ঠিক না? তুমি নতুন প্রেমে পড়েছো, নতুন যে প্রেমে পড়েছো, আচ্ছা তোমার জীবনের কথাই বলি, তোমার জীবনটা একটা নদীর মতো, কারণ জীবনও প্রবাহমান, নদীও প্রবাহমান, এটাই তো একটা মিল। অভেদ কল্পনা শব্দের অর্থ হচ্ছে মিল থাকা।
দুইটা জিনিসের মধ্যে একটা মিল থাকবে। তাহলে জীবন নদীর মতো প্রবাহমান। তাহলে এই জীবনের মধ্যে তুমি নতুন প্রেমে পড়েছো, তাহলে তোমার প্রেম সাগর। তোমার কাছে মনে হয় আল্লাহ এত বেশি ভালোবাসি যে ভালোবাসার শেষ নাই, তাহলে প্রেম অসীম, সাগর অসীম। প্রেম অনেক প্রফাউন্ড ডিপ, সাগর অনেক প্রফাউন্ড বা ডিপ। এটাই তো তুমি একটা মিল পাইলা। মিল মানে অভেদ কল্পনা। তুমি কিছুদিন পর ছেঁকা খায়া বেকা হয়ে গেলা, ও না, প্রেমের মধ্যে তুমি এখন আনন্দ পাচ্ছ, তাহলে আনন্দ সাগর অসীম, সাগর বেশি। রূপকে প্রচুর পরিমাণে সাগর থাকে, আর এই উপমিতের মধ্যে প্রচুর পরিমাণে পদ্ম থাকে। এটা একটু মাথায় রাখবা, পদ্ম বা কমল থাকে। আনন্দ সাগর, আনন্দের সীমা নাই। তুমি সেকা খাওয়ার পর সেটা তোমার মনে হবে বিষাদ সিন্ধু। বিষাদ সীমা নাই, সিন্ধুরও কি নাই, কোনো সীমা নাই। এবার তোমার হৃদয়ের ভিতরে কেন সে তোমাকে কি করলো, ছেকা দিল, তাই তোমার হৃদয়ের মধ্যে অনেক ক্ষোভ। এই ক্ষোভ তোমাকে জ্বালায়, কিসের মতো জ্বালায়, অনলের মতো জ্বালায়, তাই এটাকে বলা হয় ক্ষোভানল। আমি আমার ক্ষোভটাকে তুলনা করলাম অলনের সাথে। ক্ষোভ রূপ অনল, ক্ষোভানল। অনল আমাকে জ্বালায়, ক্ষোভও আমাকে জ্বালায়। এখন তোমাকে ক্ষোভের অনলে তুমি জ্বলো, আর আগে তুমি কি করেছো, ওই নায়িকার রূপের অনল, রূপের আগুনে তুমি জ্বলেছো। তার রূপকে একসময় তুমি অনলের সাথে, আগুনের সাথে তুলনা করেছো। যখন প্রেম ছিল তখন তুমি বলেছো তোমার রূপ অনলের ন্যায়, অর্থাৎ রূপ, রূপ অনল, রূপানল। আর প্রেম থেকে সেকা খাওয়ার পর বলছো খুব অনল। আবার ক্ষুধা আছে না, আমরা অনেক সময় আমাদের যখন পেটে ক্ষুধা লাগে, পেটের জ্বালায় জ্বলে, তখন আমরা ক্ষুধাটাকেও আমরা অনলের সাথে তুলনা করি। তাহলে মিলটা কোথায়? মিলটা হচ্ছে অভেদ কল্পনা হচ্ছে কি, অভেদ কল্পনা হচ্ছে অনল মানে জ্বালানোর ক্ষমতা। এই যে মনটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি বা পারি না, মন মাঝি, মন আমাকে চালায়, মাঝি নৌকা চালায়, তাহলে অভেদ কল্পনা বা মিল কোথায়? মিল হচ্ছে দুজনেই ড্রাইভার। মন হচ্ছে আমার ড্রাইভার, মাঝি হচ্ছে নৌকার ড্রাইভার। তাহলে বলো তো প্রাণ আর পাখির মধ্যে মিল কোথায়? প্রাণ আর পাখির মধ্যে অভেদ কল্পনা কোথায়? প্রাণ দেহ নামক খাঁচার মধ্যে বন্দি, পাখিও বন্দি। প্রাণও হুরুত করে উড়াল দেয়, পাখিও উড়াল দেয় মাঝে মাঝে, সেটাকে আমরা বলি প্রাণ পাখি। বিদ্যাটাকে তুমি ধনের সাথে তুলনা করতে পারো। ওই যে বললাম বিদ্যা সারা জীবন কাজে লাগে, ধন সম্পত্তিও সারা জীবন কাজে লাগে। এইভাবে হচ্ছে রূপক কর্মধার হয় অভেদ কল্পনা। তবে চেনার উপায়, এটা বইয়ের ভাষা নয়, একটা চেনার উপায় আমি তোমাকে বলে দিতে পারি। চেনার উপায় কি? দেখো, এইটা কিন্তু দেখা যায় না। রূপকের একটা বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্য থাকে। জীবন নদী, প্রেম নদী, আনন্দ দেখা যায় না, বিষাদ দেখা যায় না, ক্ষোভ দেখা যায় না, রূপ দেখা যায় না, ক্ষুধা দেখা যায় না, মন দেখা যায় না, প্রাণ দেখা যায় না, বিদ্যা দেখা যায় না। একটা অদৃশ্য আর একটা দৃশ্য, এটা চেনার উপায়, এটা কোনো বইয়ের ভাষা না, ঠিক আছে? প্রথমটা অদৃশ্য হয়, পরেরটা দৃশ্য হয়, এটা হচ্ছে চেনার উপায় রূপক কর্মধারায়, কিন্তু এটা কোনো বইয়ের ভাষা নয়। কারণ কি জানো, আবার দুই একটা আছে, কি জানো, দুই একটা আছে দেখাও যায়। যেমন ধরো জীবনটাকে তুমি ঘড়ির সাথে তুলনা করতে পারো। জীবন চলতে চলতে এক সময় আয়ু ফুরায়া যায়, ঘড়িরও এক সময় ব্যাটারি ফুরায়া যায়, তাহলে এটা তুলনা করতে পারো। আবার আমরা একটা গানেই শুনেছি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, বানায়াছেন কোন মিস্ত্রি, এখন চাবি মাইরা দিছে সাইরা জনম বইরা চলিতেছে। তাহলে দেহটা দেখা যায়, ঘড়িও দেখা যায়, দুইটাও দেখা যায়, তারপরও সে রূপক। কেন রূপক? কারণ তার মধ্যে একটা কি আছে, অভেদ কল্পনা আছে, মিল আছে। দেহটাও চলতে চলতে থেমে যায়, ঘড়িটাও চলতে চলতে থেমে যায়। এখন জীবন বদনা কি রূপক হবে? জীবনকে তুমি বদনার সাথে তুলনা করো, হবে না। কেন হবে না জানো? জীবনটা প্রবাহমান, কিন্তু বদনার জল তো প্রবাহমান নয়। জীবন সাগর হইতে পারে, জীবন নদী হইতে পারে, কিন্তু জীবন বদনা হইতে পারে না। এটা মাথায় রাখবা, কারণ মিল থাকতে হবে। একটা মিল খুঁজে পেলে সেটাকে রূপক বলা যাবে। এই মিলটাকে আমরা বইয়ের ভাষায় বলি অভেদ কল্পনা। তাহলে এই তিনটা জিনিস আমরা দেখে ফেললাম, ঠিক না? গুড। তাহলে এটা আরো সহজ করার জন্য আমরা বলতে পারি সত্য তুলনা উপমান কর্ম দ্বারাই প্রেমিকার তুলনা। প্রেমিকার, এটা মিথ্যা তুলনাও পড়তে পারো বা প্রেমিকার তুলনাও পড়তে পারো। এই যেটা প্রেমিকার তুলনা, অর্থাৎ তুমি যাকে ভালোবাসো সেই প্রেমিকার তুলনা হচ্ছে উপমিত কর্মধারায়। আর এটা হচ্ছে অদৃশ্যের সাথে দৃশ্যের তুলনা, এটা হচ্ছে রূপক কর্মধারায়। মধ্যপদলোপী মাঝখান থেকে একটা শব্দ লোপ পাবে। সাধারণ কর্মধারায়তে আমরা দুই প্যাটার্ন দেখলাম, যিনি তিনি ব্যবহার করে। আর এটা দেখলাম মহাকীর্তি, মহতি যে কীর্তি, মহানবী, মহান যে নবী, অর্থাৎ শুরুতে একটা অ্যাডজেক্টিভ থাকবে। এই হচ্ছে কর্মধারায় আমাদের চেনার উপায়। তাহলে মোটামুটি আমরা কিন্তু কর্মধারায় সবই পড়ে ফেললাম, ঠিক না? এই যে দেখো মধ্যপদলোপী কর্মধারায় আমি স্লাইড থেকে পড়ে দিচ্ছি কিভাবে মাঝখান থেকে বাদ যায়। জীবন রক্ষার্থী বিমা, এই যে মাঝখান থেকে লোপ পেয়েছে রক্ষার্থী। মৌ আশ্রিত মাছি বা মৌ সংগ্রহ করে যে মাছি, তাহলে এখানেও কি
তোমার আশ্রিত বাদ পড়েছে। জ্যোৎস্না শোভিত রাত, শোভিত মধ্যপদ লোপ পেয়েছে। স্মৃতি রক্ষার্থে সৌধ, রক্ষার্থে মধ্যপদ লোপ পেয়েছে। ১ + ১০ একাদশ, এই যে তোমার অধিক মধ্যপদ লোপ পেয়েছে। এই যে উপমান আমরা আগেই দিলাম, উপমান হচ্ছে বললাম সত্য তুলনা। কি তুলনা বলতো? সত্য তুলনা হচ্ছে উপমান, ঠিক না? এই যে দেখো, তুষার কেমন হয়? সাদা হয়। কাজল কালোই হয়। কুসুম কোমলই হয়। সূর্য রাঙাই হয়। শশ মানে হচ্ছে খরগোশ, খরগোশ সবসময় লাফালাফি করে, ব্যস্তই হয়। বক ধার্মিক হয়। অগ্নি শর্মা হয়। গজ হাতি মূর্খ হয়। এরপর হচ্ছে বিড়াল তপস্বী হয়। উপমিত আমরা বলেছি এটা হচ্ছে প্রেমিকার তুলনা। কার তুলনা? উপমিত। উপমিত হবে হচ্ছে 100% আমার প্রেমিকার তুলনায় হচ্ছে উপমিত। তোমার কথা অমৃতের মতো লাগে হে প্রিয়সী, আমার প্রিয়সী, তুমি কিসের মতো? ফুলের মতো কুমারী, পবিত্র, ফুলের মতো পবিত্র। উপমান আর উপমিত। এই যে তোমার মুখ চাঁদের লেহান, তোমার বাহু লতার মতো সফট, নায়িকার তুলনা। এখানে নায়িকার ছবিটা দিয়ে দেই যাতে উপমিত নায়িকার তুলনা ইজিলি বুঝতে পারো। তোমার আখি পদ্ম ফুলের মতো, তোমার নয়ন পদ্ম ফুলের মতো। এই নায়িকার। তোমার ঠ্যাং, তোমার চরণ কমল পদ্ম ফুলের মতো, তোমার দেহ উর্মির মতো, তোমার অধর পল্লবের মতো, তোমার আখি পদ্মের মতো, তোমার মুখ চাঁদের লেহান। এই সব হচ্ছে উপমিত। উপমান সত্য আমরা আগেও দেখেছি, আবার দেখিয়ে যে দেখো, ভ্রমর কৃষ্ণ, এটা তুষার সাদা হয়, অরুণ রাঙা হয়, দুধ সাদা হয়, মিশ মানে হচ্ছে তামাক, তামাক কালো হয়, রক্ত লাল হয়, হাতি মূর্খের মতো আচরণ করে। রূপকটা তো ইতিমধ্যে আমরা বলেই ফেললাম, একটা মিল থাকবে, অভেদ কল্পনা থাকবে, অভিন্নতা কল্পনা। এটা হচ্ছে খুব ফোকাসিং পয়েন্ট, যেটাকে আমরা বলি একটা রূপক কর্ম দ্বারা একটা কি থাকা উচিত? 100% একটা মিল থাকা উচিত, ঠিক না? এই যে মন আর মাঝি, দুইটা ড্রাইভার, শোক জ্বালায় অনল জ্বালায়, জীবন জ্বলতে জ্বলতে নিভে যায়, প্রদীপ জ্বলতে জ্বলতে নিভে যায়, পরাণ পাখি খাঁচায় থাকে, খাঁচায় থাকে। ওকে, তাহলে এখন আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস। তৎপুরুষ, তো এটাকে আমরা কি নাম দিয়েছিলাম? আমরা এখানে পড়েছিলাম যে এটাকে আমরা বিভক্তি সমাস করব। দেখো তুমি কেন বিভক্তি সমাস এটাকে আমরা পড়তে চাই। এই বিভক্তি সমাস দেখো, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি, ষষ্ঠী গেল, সপ্তমী বিভক্তি গেল, ঠিক না? তাহলে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটাই তো বিভক্তি দিয়ে আসে। এর মধ্যে আরেকটা আছে অলুক, অলুকটাও তো বিভক্তি, মানে এটা বিদ্যমান থাকে আর কি। তাহলে দেখো, এই তৎপুরুষ সমাসের মধ্যে যত প্রকার ভেদ আছে, এর মধ্যে 6টাই কিন্তু বিভক্তি নির্ভর। শুধুমাত্র বাদ থাকে কোনটা? উপপ্রধান নই। এবং তৎপুরুষ সমাসের সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এই দুইটাই, একটা উপপদ তৎপুরুষ আর একটা হচ্ছে নৈ তৎপুরুষ। এই দুইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তৎপুরুষ সমাসে। তুমি যত তৎপুরুষ সমাস পড়বে, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা পড়লেই তৎপুরুষ সমাস তোমার হয়ে যায়। আর বিভক্তিগুলো আমরা সবাই জানি। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, কে রে বাদ পড়ে, যেমন বউকে পিঠানো, কে রে, বউকে পিঠানো, এটা একটা দ্বিতীয়। তারপর পৃষ্ঠকে প্রদর্শন, পৃষ্ঠ মানে কি? পিঠ, পিঠকে দেখানো, এর মানে কি? পৃষ্ঠকে প্রদর্শন। এখানেও কি আছে? কে আছে। তাহলে এইগুলো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস, ঠিক না? তৃতীয়টা আবার খুবই ইম্পর্টেন্ট। তৃতীয়টা হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, অর্থাৎ দ্বারা থাকলেই সেটা হচ্ছে, যেখানে দ্বারা ব্যবহার করা যায় সেটাই তৃতীয় তৎপুরুষ। যেমন ধরো, ছেলেটি চোখ টিপ মেরেছে, তাহলে চোখ টিপের মধ্যে তুমি দ্বারা লাগাও, চোখ দ্বারা টিপ, সুতরাং তৃতীয় তৎপুরুষ। মেয়েটি আবার ছেলেটিকে জুতা পেটা করেছে, তাহলে জুতা পেটার সাথে তুমি দ্বারা ব্যবহার করো, জুতা দ্বারা পেটা, জুতা পেটা, তাহলে এটাই হয়ে গেল দ্বারা, তৃতীয় তৎপুরুষ। আর লাঠি পেটা, সেটাও কি হবে? লাঠি দ্বারা পেটা, লাঠি পেটা। বল খেলা কি হবে? বল দ্বারা খেলা, বল খেলা। এরকম যদি দ্বারা ব্যবহার করা যায় কোনো শব্দের সাথে, তাহলেই সেটা হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ। ওই যে আমি বলেছিলাম, জল ভর্তি, জল দ্বারা ভর্তি, জল পূর্ণ, জল দ্বারা পূর্ণ, জল শূন্য, জল দ্বারা শূন্য। এবার দেখো, জনগণে ভরা, তাহলে সেটাকে আমরা কি বলি? জন যোগ আকীর্ণ, আকীর্ণ মানে হচ্ছে ফুল, আর জনগণ মানে জনগণ। তাহলে এই যে জনগণ হচ্ছে জনগণ, আর আকীর্ণ শব্দের অর্থ হচ্ছে ফুল বা ভরা। তাহলে দেখো, এই জন্য আমরা কিন্তু বলি জনাকীর্ণ, মানে জন দ্বারা আকীর্ণ। আবার বলি জনশূন্য, তাহলে ভরাটাও যদি দ্বারা দিয়ে হয়, শূন্যটাও দ্বারা দিয়ে হবে। আমি এই দুইটা জিনিসকে খুব বেশি ফোকাসিং পয়েন্ট আমি তোমাকে দিতে চাই। এই যে একটা বোতল ধরো, এই সেই বোতলটা ধরো জলে ভরা, যদি জলে ভরা হয় তাহলে সেটা হবে জল দ্বারা ভরা, আর যদি বোতলটি হয় জল দ্বারা শূন্য, তবু সেটা হবে দ্বারা। তাহলে এই বোতলটি যদি শূন্য হয় তাহলে এটা হবে জলশূন্য, মানে জল দ্বারা শূন্য, অর্থাৎ এটাও দ্বারা, আর ভর্তি হলেও হবে দ্বারা। জল ভর্তি আর জল শূন্য, জল ভরা দিলাম আর জল শূন্য, দুটাই।
এবার যদি আমি দিই জনাকীর্ণ তাহলে জন দ্বারা আকীর্ণ, আবার যদি বলি জনশূন্য তাহলে জন দ্বারা শূন্য, এই সবগুলাই তৃতীয় তৎপুরুষ। চতুর্থীর মধ্যেও কে থাকে, রে থাকে। তাহলে দেখো এই যে দ্বিতীয়া দেখলাম আর চতুর্থী দেখলাম, দুইটা তো সেম। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা জেনারেলি তোমার একটু মহৎ কাজ বোঝায়, এবং এখানে আরেকটা হচ্ছে কি থাকে, জন্য থাকে। এই জন্য থাকলে আর এখানে আরেকটা বেশি থাকে, সেটা হচ্ছে বেপিয়া। যেমন ধরো চিরকাল বেপিয়া সুখী, চিরসুখী, এরকম হয়ে যাবে। খারাপ কাজ যদি ভালো কাজ হয় তাহলে সেটা চতুর্থী হয়। যেমন ধরো গুরুকে ভক্তি, গুরু ভক্তি, তাহলে এখানে এটা ভালো কাজে ব্যবহৃত হয়েছে, গুরুকে ভক্তি, ঠিক না? মাতৃভক্তি, মাতৃকে ভক্তি, পিতৃ শ্রদ্ধা, পিতৃকে শ্রদ্ধা, ভালো কাজে হইলে চতুর্থী। আর যেমন ধরো বহু পেটানো, এটা একটা ভালো কাজ নয়, তাহলে বউকে পেটানো এটা হয়ে যাবে দ্বিতীয়া। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি, যদি ভালো কাজ হয় তখন সেই কেটা হয়ে যায় চতুর্থী বিভক্তি, আর যদি ভালো কাজ না হয় তাহলে সেটা হয়ে যায় কি, দ্বিতীয়া তৎপুরুষ। দুইটার মধ্যেই কে আছে। আর জন্য থাকলে ডাইরেক্ট চতুর্থী। যেমন ধরো বিদ্যালয়, বিদ্যার জন্য আলয়, বিদ্যালয়, হজ যাত্রা, হজের জন্য যাত্রা, হজের নিমিত্তে যাত্রা, এই সবগুলো চতুর্থী হবে। তাহলে ঝামেলা দ্বিতীয় আর চতুর্থী নিয়ে। পঞ্চমী তো সহজ, তোমরা পড়েছো, হইতে থেকেছে পঞ্চমী, বোটা ঘষা, বোতা হইতে ঘষা, ঠিক না? বিলাত ফেরত, বিলাত হইতে ফেরত, এগুলো তোমরা পড়েছো, তাহলে এগুলা খুব সহজ। ষষ্ঠী র থাকে, যেমন ধরো আমরা পড়েছি গণতন্ত্র। তো গণতন্ত্র এটা কেমন ডেমোক্রেসি? জনগণের তন্ত্র। তাহলে গণের রে এর লাগাই দিলেই হবে, গণের তন্ত্র, সেটা হচ্ছে গণতন্ত্র। বৈষম্য বিরোধী, তাহলে সে কিসের সাথে তার বিরোধ? বৈষম্যের সাথে তার বিরোধ। তাহলে বৈষম্যের বিরোধী, তাহলেই তো সে হয়ে যাবে বৈষম্য বিরোধী। তাহলে গণের তন্ত্র, গণতন্ত্র, জনের তন্ত্র, জনতন্ত্র, গণমন্ত্র, গণের মন্ত্র, গণমন্ত্র, পীর মন্ত্র, পীরের মন্ত্র, এরকম। আবার ওই যে বৈষম্যের বিরোধী, বৈষম্য বিরোধী। আবার যদি হয় বামপন্থী, তাহলে বামের পন্থী, বামপন্থী, রামপন্থী, রামের পন্থী, ডানপন্থী, ডান দিকে ডানের পন্থী, এরকম আর কি। ওকে, ষষ্ঠী দেখলাম। সপ্তমী তোমরা দেখেছো, সপ্তমীর মধ্যে কি থাকে? যেমন ধরো গলা ধাক্কা, গলায় ধাক্কা, একটা অন্ত্যেষ্টিও চলে আসে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। বাক, বাক, বাকপটু, তাহলে বাকে একটা এ চলে আসে, বাকপটু, বাকে পটু, এ চলে আসে, এ চলে আসলে সেটা সপ্তমী বিভক্তি আমরা পড়েছি। তাহলে ইম্পর্টেন্ট কোনটা? উপপদ তৎপুরুষ, নৈ তৎপুরুষ, এই দুইটা ইম্পর্টেন্ট। এই দুইটার সাথে বিভক্তি সম্পর্ক কম। আর অলুক বিভক্তি, যেমন ঘোড়ার ডিম, বিভক্তি থাকে, বিভক্তি নষ্ট হয় না। এই যে ঘোড়ার ডিম, অপরাহ্নের গল্প, ডাইরেক্ট বিভক্তি থাকলে সেটাকে আমরা বলি কি, উলুক তৎপুরুষ। এই যে বিভক্তি থাকে ঘোড়ার ডিম। তুমি বলছো অপরাহ্নের গল্প, এই যে অপরাহ্ন, অপরাহ্নের গল্প, এই যে অপরাহ্নের গল্প, এখানে ডাইরেক্ট রটা থাকে, থাকলেই তো সেটা কি হয়ে যাবে, সেটা উলুক হয়ে যাবে। উলুক মানে কি? উলুক মানে আসে, বাদ পড়ে নাই। লুক মানে হচ্ছে বাদ পড়া, আর উলুক মানে বাদ পড়ে নাই, আসে। তাহলে আমরা বিভক্তি, এই যে দেখো দ্বিতীয় তৎপুরুষ কতগুলো আমরা দেখি। এই যে দুঃখকে অতীত, মানে দুঃখকে আমি পেছনে ফেলে চলে এসেছি, দুঃখকে অতীত। দীর্ঘকাল বেপিয়া, বেপিয়া থাকলে সেটা দীর্ঘস্থায়ী। পুত্রকে লাভ, মানে তুমি একটা পুত্র পেয়েছো, পুত্রকে লাভ। তারপর হচ্ছে জীবন বেপিয়া আনন্দ, সেটা হচ্ছে জীবন আনন্দ। চিরকাল বেপিয়া সুখী, চিরসুখী। তৃতীয় তৎপুরুষ যে আমরা বললাম দ্বারা ব্যবহার করতে পারলেই হইল। আমরা আবার স্লাইড থেকে তোমাদের দেখিয়ে দেই। এই যে জল দিয়ে সেচন, জল দ্বারা সেচন, ন্যায় দ্বারা সঙ্গত, বাঘ দ্বারা বিতণ্ডা। তুমি ঝগড়া করছো কি দিয়ে? কথা দিয়ে ঝগড়া করছো, হাত দিয়ে, পা দিয়ে না, ঠ্যাং দিয়ে। তুমি কথা দিয়ে ঝগড়া করছো, বাঘ দ্বারা বিতণ্ডা। এই যে আমরা দুইটা বলেছিলাম, একটা জ্ঞান পূর্ণ হইতে পারে, জ্ঞান শূন্য হইতে পারে। জ্ঞান পূর্ণ যদি হয় তাহলে হবে জ্ঞান দ্বারা পূর্ণ, আর হচ্ছে জ্ঞান শূন্য যদি হয় তাহলে জ্ঞান দ্বারা শূন্য। জনাকীর্ণ খুব বেশি আসে, সেটা হচ্ছে তোমার জন দ্বারা আকীর্ণ। আবার জনশূন্য, সেটা হচ্ছে জন দ্বারা শূন্য। দেখো চতুর্থী ভালো কাজগুলোর মধ্যে কে বসলে গুরুকে ভক্তি। আবার ডাকের জন্য মাসুল, ডাক মানে হচ্ছে আমরা জানি পোস্ট অফিসে যে টাকাটা দেই সেটাকে আমরা বলি ডাক মাসুল। তাহলে ডাকের জন্য মাসুল, ডাকের নিমিত্তে মাসুল। আরামের জন্য শেয়ার, আরামের নিমিত্তে, আরামের জন্যে, জন্য আর নিমিত্তে তো সেম। পঞ্চমী তোমরা পারো সবাই, বিলাত হইতে ফেরত, জন্ম হইতে অন্ধ, সর্ব থেকে শ্রেষ্ঠ, মানে সকলের থেকে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, ঠিক না? আবার যদি আসে গুরু, গুরু আসলে যেমন কবিগুরু, কবিদের গুরু, আবার কবিদের থেকে গুরু এটা হয় না, কবিদের গুরু, দের চলে আসে। চা বাগান, বেশবাক্য দাও, এর লাগাই দাও, চা এর বাগান, চায়ের বাগান। এই যে কবিদের গুরু, মধ্য, অন্যের মধ্যভাগ, এটা ইম্পর্টেন্ট। যেগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। যেমন কবিদের গুরু, এটা আগে আছে, এটা পরে আছে, কোনো সমস্যা নাই, চেঞ্জ হয় নাই। এটা কিন্তু তোমার কি হয়ে গেছে গা, চেঞ্জ হয়ে গেছে গা। তাহলে দেখো এই অন্যটা কিন্তু আগে চলে এসেছে, এই যে অন্যের মধ্যভাগ, মধ্যাহ্ন। পুষ্পের সৌরভ, পুষ্প সৌরভ। সপ্তমী তৎপুরুষ ইজিলি পারা যায়, গাছে পাকা, গাছ পাকা, সলিলে সমাধি, অর্থাৎ পানির মধ্যে যার লাশ ভেসে গিয়েছে তাকে বলা হয় সলিলে সমাধি বা পানিতে সমাধি। অকালে পাইকা গেছে, অকাল পক্ষ,
প্রিমেচিউর আমরা তাকে গালি দেই, প্রিমেচিউর। অলুক তৎপুরুষ মানে তৎপুরুষটা ইয়াটা থাকবে, বিভক্তিটা থাকবে। এখানে যেটা ঘটে সেটা হচ্ছে, দেখো এই ব্যাস বাক্যে এগুলো একসাথে করতে হবে, এগুলো আলাদা করা যাবে না। সমাস কখনো আলাদা হয় না, এটা মাথায় রাখবা। হ্যাঁ, ও না, ব্যাস বাক্য ঠিক আছে, এই জায়গায় একখানে হবে, এই জায়গায় একখানে হবে। ব্যাস বাক্যে আলাদা হবে কিন্তু সমস্ত পদে একত্রে হবে। ওকে, তাহলে দেখো এখানে যখন সমস্ত পদ তখন কিন্তু বিভক্তিটা নাই, এখানে বিভক্তি আমাদের দিতে হয় ব্যাস বাক্যের সময়। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে একবার ব্যাস বাক্যের মধ্যে বিভক্তি থাকে, এই যে সোনার তরী বিভক্তি আছে, চিনি বলদ বিভক্তি আছে, এটা সর্বোচ্চ 5 স্টার আমরা দেই। প্রথমে আসি উপপদ শব্দটা কি। উপপদ তৎপুরুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে শেষে একটা ভার্ব থাকবে। শেষে কি থাকবে? ভার্ব থাকবে। আর শুরুতে একটা নাউন থাকে, মাঝে মাঝে অ্যাডজেক্টিভও থাকতে পারে, সুবিধার জন্য আমি নাউন দিয়ে দিলাম। এই যে ভার্ব, শেষে একটা ভার্ব, কিভাবে দেখো, পঙ্ক মানে হচ্ছে কাদা, এটা একটা নাউন। জন্মানো হচ্ছে ভার্ব, তাহলে জন্মানো একটা ভার্ব। তাহলে এই যে দেখো শুরুতে একটা নাউন, মাঝে মাঝে অ্যাডজেক্টিভও থাকে, নাউন আছে আর পরে কি আছে? ভার্ব আছে। আবার দেখো এই যে অগ্র, এই যে অগ্রটা কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ, আমরা জানি এটা হচ্ছে একটা ভার্ব, এই যে ভার্ব আছে, শেষে একটা ভার্ব আছে। আবার দেখি ধামা ধরা, এই শেষে একটা কি আছে? ভার্ব আছে। তারপর দেখো তারপর যে পকেট মার, এই মেরে দেওয়া, এই মেরে দেওয়াটা একটা কি আছে? শেষে একটা ভার্ব আছে, শুরুতে একটা নাউন আছে। তাহলে ভার্ব থাকবে, নাউন থাকবে, এখানে কি থাকবে? ভার্ব থাকবে, এখানে ধামা একটা নাউন, ঠিক না? তাহলে এরকম হচ্ছে, এই যে ভার্ব থাকবে, এখানে নাউন অ্যাডজেক্টিভ থাকতে পারে, এখানে একটা ভার্ব থাকবে, এখানে একটা নাউন থাকবে। এই যে ভার্ব শেষে, ভার্বের অপর নাম কি? কৃত। কৃত মানে কি? ভার্ব। আর শেষের অপর নাম কি? অন্ত। দুইটা ব্যাস বাক্য হইলে কি হয়ে যায়? দুইটা সন্ধি হইলে হয়ে যায় কৃদন্ত। তাই এটা পরীক্ষায় আসে যে কোন সমাসের শেষে একটা ক্রিয়াপদ থাকে, ক্রিয়াপদ মানে হচ্ছে ক্রিয়া অন্ত, কৃদন্ত পদ থাকে, তাহলে অ্যান্সার হবে তৎপুরুষ সমাসের শেষে একটা ভার্ব থাকে, সেই ভার্বটাকে আমরা কৃদন্ত বলি, ঠিক আছে? আর উপপদ কোনটাকে বলা হয়? এই ক্রিয়ার আগেরটাকে বলা হয় উপপদ। তাহলে এটা হচ্ছে কৃদন্ত পদ, এটা উপপদ, এটা কৃদন্ত পদ, এটা উপপদ, এটা হচ্ছে তোমার কৃদন্ত পদ, এটাই উপপদ, এটা কৃদন্ত পদ, আর পকেট হচ্ছে উপপদ। আশা করি কেন এটার নাম উপপদ তৎপুরুষ হলো, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর দেখতে অনেকটা এক কথায় প্রকাশের মতো। তাহলে তোমরা একটা চেনার উপায় নিতে পারো যে এক কথায় প্রকাশ, যে এক কথায় প্রকাশগুলোর শেষে ভার্ব থাকে, এগুলো সব উপপদ তৎপুরুষ হয়। এবং এটাই সত্যি, যে এক কথায় প্রকাশের শেষে ভার্ব থাকে তাহা উপপদ তৎপুরুষ হয়। ঠিক আছে, নৈ তৎপুরুষের বৈশিষ্ট্য হচ্ছে নৈ শব্দের অর্থ হচ্ছে নট থাকবে। যেমন ধরো যে কাতর নয়, কাতর নয় মানে কি? অকাতর। আবার যারা কেজো নয়, কাজের নয়, সেটা মানে হচ্ছে কি? অকেজো। যেটা বৃহৎ নয়, সেটাকে আমরা নাম দিয়েছি অনতি বৃহৎ। যেটাকে বিহেভিয়ার বলা যায় না, বাজে আচরণ, সেটাতেই নাম দিয়েছি আমরা কি? নেই আচার, অনাচার, বিহেভিয়ার খারাপ। যে সৎ নয় সেই তো কি? অসৎ। যে মানুষ নয় সেটাই তো কি? অমানুষ। এই যে শব্দগুলো আমরা বলি, এগুলো হচ্ছে নৈ তৎপুরুষ হয়। তাহলে নৈ তৎপুরুষ আমরা বুঝলাম। নৈ তৎপুরুষের ব্যবহারটা আমাদের খুব বেশি। অমানুষ নয় মানুষ, অসৎ নয় সৎ, অকারণ নয় কারণ, অনতি বৃহৎ নয় অতি বৃহৎ, যত নেগেটিভ, অসম্ভব নয় সম্ভব, ঠিক না? অকল্যাণ নয় কল্যাণ, এই যত শব্দ আছে আমরা নয় ব্যবহার করতে চাই, এই সবগুলোই আমাদের নৈ তৎপুরুষ হয়। কিছু আছে নৈ বহুব্রীহি হয়। দেখো আমরা আগে বললাম বৈষম্যের বিরোধী, এর চলে আসলো বিভক্তি তৎপুরুষ। বিভক্তি সমাস না, বিভক্তি সমাস এলে সেটা কি হবে? তৎপুরুষ। গণের বা জনগণের অভ্যুত্থান, বিভক্তি এসেছে, বিভক্তি হইলেই সেটা তৎপুরুষ, বিভক্তি হইলে সেটা তৎপুরুষ। বৈষম্যের বিরোধী, এখানেও এর এসেছে, বিভক্তি এসেছে। এর হচ্ছে কয় নাম্বার বিভক্তি? এর হচ্ছে 7 নাম্বার বিভক্তি, 6 নাম্বার বিভক্তি। তাহলে এই বিভক্তি ষষ্ঠী বিভক্তি। বাঘ বিতণ্ডা মানে ঝগড়া। কি দিয়ে ঝগড়া? হাত দিয়ে না ঠ্যাং দিয়ে? তাহলে অ্যান্সার হবে বাঘ দিয়ে বা কথা দিয়ে ঝগড়া। তাহলে কথা দ্বারা ঝগড়া, দ্বারা ব্যবহার করা যাচ্ছে, দ্বারা হচ্ছে তৃতীয় তৎপুরুষ। ঘানির তেল, ডাইরেক্ট র আছে, যেহেতু রটা বাদ পড়ে না এখানে, তাহলে এটা অলুক, অলুক ষষ্ঠী তৎপুরুষ, বিভক্তি তৎপুরুষ। জয় সূচক পতাকা, তাহলে মাঝখান থেকে একটা কথা আমাদের বাদ পড়ছে, এটা কিন্তু বিভক্তি বাদ পড়ে না, দেখো এটা কিন্তু পুরো একটা শব্দ বাদ পড়ছে। এখানে কি বাদ পড়ছে? এখানে বাদ পড়ছে বাঘ দ্বারা বিতণ্ডা, দ্বারা বিভক্তি বাদ পড়ছে। তাহলে বিভক্তি বাদ পড়লে তৎপুরুষ, আর শব্দ বাদ পড়লে মধ্যপদলোপী। এই যে একদম পদ লোপ পেয়েছে, পদ লোপ পেলে মধ্যপদলোপী, আর বিভক্তি লোপ পাইলে হচ্ছে তৎপুরুষ। দুইটাই কিন্তু লোপ পায়, ঠিক না? তাহলে আমরা তৎপুরুষে কি দেখলাম? তৎপুরুষে দেখলাম বিভক্তি লোপ পায়, বিভক্তি মাইনাস।
আর মধ্যপদলোপী কর্মধারায় আমরা দেখলাম কি মাইনাস, পদ মাইনাস, মানে একটা শব্দ মাইনাস। হ্যাঁ, নিচের কোনটি উপপদ তৎপুরুষ? উপপদ তৎপুরুষের কি বৈশিষ্ট্য দেখছিলাম? শেষে একটা কি থাকে, কৃদন্ত পদ, যেটাকে আমরা ভার্ব বলি। শুরুতে একটা নাউন বা অ্যাডজেক্টিভ থাকতে পারে, এটাকে আমরা উপপদ বলি, আর এটাকে আমরা ভার্ব বলি। এই যে দেখো, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, এখানে ভার্বটা আগে চলে এসেছে, আর এটার মধ্যে কোনো ভার্ব নাই, সুতরাং এটাই হবে উপপদ তৎপুরুষ নয়। মনটাকে মাঝির সাথে তুলনা, মনটাকে যদি মাঝির সাথে তুলনা হয়ে যায়, তাহলে তুলনা এটা হচ্ছে রূপক কর্মধারায়। জ্ঞান রূপ বৃক্ষ, জ্ঞান যেরকম মানুষকে কি করে, ছায়া দেয়, বৃক্ষ মানুষকে ছায়া দেয়। জ্ঞান ফল দেয়, বৃক্ষ ফল দেয়, তাহলে জ্ঞানটাকে আমি বৃক্ষের সাথে তুলনা করতে পারি, তাহলে কর্মধারয় সমাস। গাছে পাকা, তাহলে একটা চলে আসলো, একটা বিভক্তি চলে আসলো। বিভক্তি চলে আসলে বিভক্তি সমাস কোনটি? তৎপুরুষ সমাস, ঠিক না? তাহলে কোন ধরনের? সপ্তমী তৎপুরুষ। সংবাদ কোন ধরনের পত্র? সংবাদ বহন করে যে পত্র, তাহলে বহন করে একটা পদ, এই পদটা এখান থেকে বাদ পড়ে গেছে, সংবাদ বহন করে যে পদ, তাহলে সেটা হচ্ছে কি? মধ্যপদলোপী। প্রাণের চেয়ে প্রিয়, তাহলে প্রিয় আমরা কোথায় পাই? বিভক্তিতে পাই, হইতে, থেকে এবং চেয়ে। এই হইতে, থেকে, চেয়ে এগুলো হচ্ছে বিভক্তি, পঞ্চমী বিভক্তি, তাহলে বিভক্তি হলে তৎপুরুষ সমাস, ঠিক না? বিভক্তি সমাস কোনটি? তৎপুরুষ। যিনি জজ তিনি সাহেব, তাহলে সাধারণ কর্মধারায় আমরা শুরুতেই পড়েছিলাম, যিনি জজ তিনি সাহেব একই ব্যক্তিকে বোঝায়, এটা আবার জজ ও দিও না ভুলেও। ঘোড়ার ডিম, ডাইরেক্ট বিভক্তি আছে, বিভক্তি তৎপুরুষ কোনটি? বিভক্তি তৎপুরুষ হচ্ছে এইটা। নিচের কোনটি উপপদ তৎপুরুষ? উপপদ তৎপুরুষের আগেও আমরা পড়েছি, শেষ খালে কি থাকবে? ভার্ব থাকবে, আর শুরুতে একটা জেনারেলি নাউন থাকে, এটা কৃদন্ত পদ, এটা হচ্ছে উপপদ। তাহলে দেখো শেষে ভার্ব আছে কোনটায়? এটাই ভার্ব নাই, এটাই ভার্ব নাই, অনাদার ভার্ব নাই, মারাটা একটা ভার্ব, যেহেতু শেষে ভার্ব আছে এটাই হবে অ্যান্সার। নরাধম, এটা উল্টায় যায়, এই অধম কথাটা আগে চলে আসে, তাহলে অধম আগে চলে আসলে নরটা পরে চলে যায়, অধম যে নর, তাহলে অধম যে নর যদি আমাদের হয়ে যায়, তাহলে নর হচ্ছে নাউন, অধম হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হইলে সাধারণ কর্মধারায় আমরা পড়ছিলাম, নাউনের পূর্বে যাহা বসে তাই অ্যাডজেক্টিভ। সাধারণ কর্মধারায়, সাধারণ কর্মধারায় এই যে দেখো, কর একটা ভার্ব, তাহলে শেষে যদি ভার্ব থাকে, শুরুতে একটা উপপদ থাকে, এই কৃদন্ত পদ উপপদ, তাহলে উপপদ তৎপুরুষ হবে, এই উপপদ তৎপুরুষ। কৃদন্ত মানে কি? শেষে একটা ভার্ব থাকবে, তাহলে শেষে ভার্ব আছে কোনটায়? উপপদ তৎপুরুষ সমাসের শেষে কি থাকে? ভার্ব থাকে। দেখো এখানে একটা ভার্ব আছে, এখানে আছে ভার্ব, আর এখানে আছে একটা নাউন আছে, তাহলে যেহেতু শেষে ভার্ব আছে আর এক কথায় প্রকাশের মতো, তাহলে সেটা উপপদ তৎপুরুষ হয়ে যাবে। তোমার চক্ষু, নারী রে, নারীর পাম্পট্টি উপমিত, নারীর পাম্পট্টি হইলে উপমিত। তোমার নয়ন, তোমার চক্ষু কমলের ন্যায়, পদ্মের ন্যায়, নয়ন পদ্মের ন্যায়। দেখো নাশ মানে ধ্বংস করা, তাহলে এটা একটা ভার্ব, যে নাশ যদি ভার্ব হয়, তাহলে সব কিছু যে নাশ করেছে সেই তো সর্বনাশা। তাহলে এই যে নাশ যদি ভার্ব হয়, তাহলে এইটা উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষের শেষে আমরা জানি কি থাকবে বলতো? ভার্ব থাকবে, আর শুরুতে একটা উপপদ থাকবে, সেটা নাউনই হয় বেশি। তাহলে দেখো এখানে কিন্তু ভার্ব নাই, এখানেও ভার্ব নাই, এখানেও ভার্ব নাই, তাহলে ভার্ব আছে বদা, বদা মানে আছে বলা। প্রিয় কথা বলে যে, তাকে আমরা কি বলি? প্রিয়ঙ্গদা। তপের নিমিত্ত বন, তপ মানে সাধনা, বন মানে বন, তাহলে সাধনার জন্য যে বন, জন্য থাকলে কি হয়ে যায়? বিভক্তি সমাস, বিভক্তি সমাস তৎপুরুষ। তোমার করো মানে হচ্ছে হাত, তুমি তোমার প্রিয়তমার হাতের প্রশংসা করছো, এটা নারী আছে, প্রিয়তমা তোমার করো পদ্ম ফুলের মতো, তাহলে এটা কি হয়ে যাবে? এই যে উপমিত, এটা নারীবাদী মাথায় রাখতে হবে। কর্মধারয় সমাস কোনটি? কর্মধারয় সমাস, এই যে দেখো আমরা বলেছিলাম ভদ্র যে মহিলা, নাউনের পূর্বে যাহা বসে তাই অ্যাডজেক্টিভ, ভদ্র যে মহিলা, ভদ্র মহিলা। তুষার ধবল হয়, তুষারের মতো ধবল, তুলনা আছে, তাহলে তুলনা সমাস কোনটি? কর্মধারায়। আর সবই তো কর্মধারায়, যেটা সত্য তুলনা, তুষার সাদা হয়, সেটা উপমান কর্মধারায়। প্রাণ যাওয়ার ভয়, প্রাণ হারানোর ভয়, তাহলে মাঝখান থেকে আমার দুইটা শব্দ চলে গেল, একটা হচ্ছে যাওয়ারও বলতে পারি আমি, বা প্রাণ হারানোরও বলতে পারি। এখন এই হারানোর বা যাওয়ার কথাটা নাই, মাঝখান থেকে লোপ পেয়েছে, মাঝখান থেকে লোপ পেলে মধ্যপদলোপী কর্মধারায়। গল্প প্রেমিক যে, এটা হচ্ছে জেনারেলি তোমার বহুব্রী অ্যান্সার দেয়, আবার অনেক জায়গায় কর্মধারায় আছে, দুটো আছে, তবে আমরা বহুব্রীটাকে প্রিফার করি, যেহেতু অন্য একজন ব্যক্তিকে বুঝিয়েছে তাই। বকের ন্যায় ধার্মিক, বকের মতো ধার্মিক, এটা উপমান কর্মধারায়।
মাঝখান থেকে একটা বাদ পড়বে, মাঝখান থেকে একটা শব্দ বাদ পড়বে, কোনটা? স্মৃতি রক্ষার্থে সৌধ। এটা মাঝখান থেকে রক্ষার্থে শব্দটা কি পড়েছে? মাইনাস হয়েছে, স্মৃতিসৌধ। এটা দেখো ছাত্রদের সমাজ বা ছাত্রের সমাজ, তাহলে ছাত্রদের বা ছাত্রের এই দুইটাই হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ বিভক্তি সমাস। কোন শব্দগুলো একসাথে লিখতে হয়? সমাসবদ্ধ শব্দ একসাথে লিখতে হয়, যেমন ধরো প্রাণ পাখি, তুমি ভুলেও আলাদা আলাদা লিখতে পারবে না, এটাকে একখানে লিখতে হবে, প্রাণ পাখি। চিকিৎসা বিষয়ক শাস্ত্র, তাহলে বিষয়ক শব্দটা মাঝখান থেকে বাদ পড়েছে, তাহলে বাদ পড়লে সেটা মধ্যপদলোপী কর্মধারায়। এটা দেখো, এটা নাউন, নাউনের পূর্বে যা বসে তাই অ্যাডজেক্টিভ, এটা সাধারণ কর্মধারায়ের মধ্যে পড়ে। আর বাচ্চা দান পৃথিবীর সবচেয়ে বড় কীর্তি, বাচ্চা দান যেহেতু নারীরা করে, তাই মহান আর হবে না, নারী হইলে সেটা মহান হয় না, নারী হইলে সেটা মহতী হয়ে যায়, তাহলে বাচ্চা দান নারীদের কাজ। উপমিত কর্মধারায় আমরা পড়েছিলাম, এটা হবে কি? এটা হবে নারী সংক্রান্ত উপমিত কর্মধারায়। তাহলে নারী, ওগো নারী তুমি কিসের মতো? তুমি কুমারী ফুলের ন্যায়। কুমারী কিসের ন্যায়? ফুলের ন্যায়। আচ্ছা, এখন আমি আর ব্যাখ্যা করব না, বাকি ব্যাখ্যাগুলো আমি তোমাদের জন্য রেখে দিব, তবে উত্তরটা না দিলে আবার তোমরা টেনশন করবা, আমি শুধু দাগ দিয়ে দিব, ঠিক আছে? তাই রূপক কর্মধারায় উদাহরণ 9 কোনটি? যেহেতু 9 বলেছে, মরূপ, এই যে এটা হবে না, তাহলে এটা হবে হজ যাত্রা, আচ্ছা এটা জেনারেলি রূপক হবে, যেহেতু রূপক নাই তাহলে এটা অ্যান্সার। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।